আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। পরিবেশ রসায়নের দ্বিতীয় লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডিরেক্টলি গ্যাসের সূত্র শুরু করব, বয়েলের সূত্র পড়ানো স্টার্ট করব। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমাকে একটু বলবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব। ওকে, আমি একটু ফোনটা চেক করে নিচ্ছি, এক সেকেন্ড। ওকে, আই গেস সব কিছু দেখা যাবে ঠিকঠাক, তাও আমি একটু চেক করে নিই, কেমন? এক সেকেন্ড। হ্যালো 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 হ্যালো। মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে, তাও আমি একটু চেক করে নিচ্ছি। এক সেকেন্ড। হুম, অল গুড ভাইয়া। সাউন্ড কি ঠিকঠাক আছে, একটু দেখো তো। হ্যাঁ, সাউন্ড তো ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। আমি একটু এটা আমার একটু এনাম কেমিস্ট্রি একাডেমিতে ইয়ে করে দিচ্ছি। ওকে, ডান। ঠিক আছে, আসেন তাহলে আমরা স্টার্ট করে দিই আস্তে আস্তে। আমরা পড়ালেখা শুরু করব, কেমন? আচ্ছা, কমেন্ট দেখা যাচ্ছে না? হ্যাঁ, আই গেস কমেন্ট দেখা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে আসুন কথাবার্তা না বাড়িয়ে এটা এটার মতো চলতে থাকুক। ওকে, ওকে, ডান। ঠিক আছে বাবা। ওকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সরি, প্রথম 1-1.5 মিনিট একটু কথাবার্তা বলতেই হয়, স্বাভাবিক তাই না? আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ভাইয়া, লেকচার 1 শেষ না করে অবশ্যই লেকচার 2 করবেন না কখনো, হ্যাঁ? এটাই হচ্ছে ভদ্রতা, এটাই হচ্ছে সভ্যতা। সেটা হচ্ছে লেকচার 1 শেষ করে তারপরে লেকচার 2-এ আসতে হবে। বোঝা গেছে? লেকচার 2 আপনি তখনই করবেন যখন আপনার লেকচার 1টা ফুললি কমপ্লিট হবে। আমরা আগের দিন পরিবেশ রসায়নে ঢোকার জন্য, পড়ালেখা স্টার্ট করার জন্য বেসিক কিছু কথাবার্তা বলছিলাম, অ্যান্ড আমরা আজকে ওই মেইন পড়ালেখা স্টার্ট করব। আজকে আমরা কি শুরু করব? গ্যাসের সূত্রসমূহ শুরু করব। আচ্ছা, খেয়াল করেন, এই চ্যাপ্টারে আপনার গ্যাস নিয়ে যেহেতু কথা, আমরা জানি আদর্শ গ্যাস কাকে বলে। যেই গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে, রাইট? বাট সংজ্ঞাটা তো এরকম বললেই হবে না। বয়েলের সূত্র তো আপনি চিনেন না, চার্লসের সূত্র আপনি চিনেন না, ওইগুলো চিনতে হবে আস্তে আস্তে, গ্রাফ দেখতে হবে, দেন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। আজকে আমরা বয়েলের সূত্র নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলবো, তারপর আস্তে ধীরে দেখা যাক কতটুকু আগাইতে পারি। অনেক বেশি ম্যাথ হয়তো করাইতে পারবো না, আস্তে ধীরে করানো স্টার্ট করব। ঠিক আছে, তো আমাকে একটু বলেন তো সবাই স্টার্ট, দেন আমরা হচ্ছে স্টার্ট করে দিব, কেমন? ভাই আর্কাইভ থেকে করছিলাম। আর্কাইভ থেকে করে ফেললে আর করার দরকার নাই, কেমন? আর্কাইভ থেকে করে ফেললে করার দরকার নেই, এনাফ ভালো পড়াইছি ওইখানে। 26 ব্যাচেরই তো ক্লাস। সো আসেন তাহলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তাহলে স্টার্ট করে দিচ্ছি আমাদের পরিবেশ রসায়ন। তো আজকে আমরা মূলত আলোচনা করব কি নিয়ে বলো? আজকে আমরা আলোচনা করব আজকের টপিক, হ্যাঁ আজকের টপিক হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র ক্লিয়ার? এটা নিয়ে আজকে আমরা অনেকক্ষণ কথাবার্তা বলবো। আমরা এই সূত্রের বিভিন্ন ইকুয়েশন দেখব, তারপর আমরা বিভিন্ন গ্রাফ দেখব, গ্রাফ নিয়ে একটু পড়ালেখা করতে হবে। এরপর চেষ্টা করব ম্যাথ করানোর, না হইলে পরে ম্যাথ একসাথে করানো যাবে, সমস্যা নেই, কেমন? তাহলে ইকুয়েশন দেখব, গ্রাফ দেখব, দেন কি আমরা ম্যাথ করা স্টার্ট করব। তাহলে আসেন আমরা চুপচাপ স্টার্ট করে দিই। বয়েলের সূত্র, তো আসি দেখি বয়েলের সূত্রে কি বলছে। বয়েলের সূত্রে সিম্পল একটা কথা বলছে, স্থির তাপমাত্রায়, তার মানে কে এখানে ফিক্স থাকবে, কে এখানে ধ্রুবক থাকবে? স্থির তাপমাত্রা মানে তাপমাত্রা এখানে ধ্রুবক থাকবে। ওকে, নির্দিষ্ট ভর, এই যে এখানে দরকারি কথাবার্তা আছে, ভরটাও কি হইতে হবে? নির্দিষ্ট হইতে হবে, মানে গ্যাসের পরিমাণটাও নির্দিষ্ট হইতে হবে। এটাকে আপনি মোল বলেন, এটাকে আপনি ভর বলেন। ওকে ফাইন, তাহলে এইখানে গ্যাসের ভর বা মোল সংখ্যা মানে পরিমাণ আর কি, হ্যাঁ পরিমাণ, এই জিনিসটাও ধ্রুবক থাকবে। তারপরে বলছে কোন গ্যাসের আয়তন তার প্রযুক্ত গ্যাসের, তার উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক, সরি ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আসেন আমরা দেখি। তাহলে আমরা কি বলছি এখানে? ভাইয়া যখন টেম্পারেচার ফিক্স, যখন ভর ফিক্স, ভর মানে এম, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করতেছি, বা আপনি চাইলে ডাব্লিউ দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা কেউ যদি বলে ভাই আমি মোল সংখ্যাকে বলবো, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এরা যখন ফিক্স থাকবে, এরা যখন ফিক্স থাকবে,
তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো কোনো গ্যাসের আয়তন, ওকে ফাইন, কোনো গ্যাসের আয়তন ভি, তার উপর প্রযুক্ত চাপের কি হবে? ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক মানে এটা নিচে চলে যায়, রাইট? ভি সমানুপাতিক চিহ্ন দিয়ে 1/p দিতে হবে, কেন? এটা ব্যস্তানুপাতিক বলছে, ওকে ফাইন। তাহলে এইটা হচ্ছে আসলে কথাবার্তা। এখন খেয়াল করেন, মানে আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করেন যে ভাইয়া এই জায়গায় একটা সিলিন্ডার আছে, আমি এটার উপর চাপ প্রয়োগ করতেছি, মনোযোগ দিন, চাপ প্রয়োগ করব, এখানে কি আছে? কিছু গ্যাসের কণা আছে, এখানে গ্যাসের কণা আছে, গ্যাসের কণা আছে। তো আমি যখন এখানে চাপ প্রয়োগ করব, চাপ প্রয়োগ করলে কি হবে? চাপ প্রয়োগ করলে মনোযোগ দিয়ে এই গ্যাসের কণাগুলোকে আরো চাইপা আসবে, আরো চাইপা আসবে, আরো চাইপা আসবে, রাইট? চাপ, এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, রাইট? এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2। আমি চাপ বাড়াইলাম, তখন কি গ্যাসের কণাগুলো আরো চাইপা আসলো। কোনো একটা গ্যাসের কণা কি বের হয়ে গেছে এই জায়গা থেকে? না। তার মানে এইখানে গ্যাসের পরিমাণ কি হচ্ছে? পরিমাণটা কিন্তু ফিক্স, গ্যাসের পরিমাণটা ফিক্স থাকতেছে। এটাকে আমরা বলতেছি মোল সংখ্যা বা নির্দিষ্ট ভর ফিক্স থাকতেছে। এরপর কি হচ্ছে ভাইয়া? এই যে আমি চাপটা দিচ্ছি, চাপ দিলে কি হচ্ছে? আয়তনটা কমে যাচ্ছে, দেখেন আয়তনটা কমে যাচ্ছে। এইটা যদি হয় আমার V1, এইটা হচ্ছে আমার V2, রাইট? তাহলে আয়তনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আমি যখন চাপ বাড়াইলাম তখন আয়তন কমে গেল। এটা হচ্ছে ফিগারটা একটু দেখাইলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের বয়েলের সূত্রের প্রথম কথা আর কি। ওকে, সো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার আমরা এই জায়গা থেকে একটু কাজ শুরু করব, দেন আস্তে আস্তে বিভিন্ন ইকুয়েশন পাবো। আসেন তাহলে দেখেন তো, আমরা এখান থেকে কি লিখতে পারি? ভি সমান সমান কে ইন্টু 1/p লিখতে পারি। সমানুপাতিক চিহ্ন উঠাইলে ধ্রুবক দিতে হয়, রাইট? ওকে, অ্যান্ড এইখান থেকে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল কে। তার মানে পি আর ভি এর গুণফল হচ্ছে একটা ধ্রুবক জিনিস, পি আর ভি এর গুণফল হচ্ছে একটা ধ্রুবক জিনিস। তার মানে আমি এখান থেকে বলতে পারি এরকমভাবে, আমরা যদি কোনো একটা টেম্পারেচারকে ফিক্স ধরি, ওই টেম্পারেচারের জন্য আমরা যত জায়গায় পি আর ভি এর গুণফল নিব, যতগুলা পি আর ভি এর গুণফল নিব, সবাই আসলে কি হবে? সবাই আসলে ধ্রুবক হবে, রাইট? অ্যান্ড আমরা এইটা দিয়ে আসলে ম্যাথ করব, এই অংশটুকু দিয়ে আমরা কি করব? আমরা এই অংশটুকু দিয়ে ম্যাথ করব। এটা হচ্ছে ম্যাথের জন্য, এটা কি ইকুয়েশন 2 দিয়ে রাখেন। ক্লিয়ার? আমাকে একটু সুন্দর করে বলবেন 1 2 ডান, তাড়াতাড়ি বলেন। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন, কেমন? সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন। আমি একটু ক্লাসটা আমার প্রাইভেট গ্রুপে শেয়ার করে দিই, একটা সেকেন্ড। হ্যাঁ, ক্লাসটা একটু আমাদের পেইড গ্রুপগুলোতে শেয়ার করতে হবে, তাই না? আমি খেয়াল করি নাই। সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার কই? ফার্স্ট পেপার পাচ্ছি না, পাইছি। ওকে, আসেন বলেন। অল গুড ভাইয়া? ডান, তাড়াতাড়ি। এতটুকু কি বুঝছি? আই গেস এতটুকু বোঝা গেছে। ওকে, ডান, সুন্দর, ভেরি গুড। আসেন তারপর আমরা আস্তে আস্তে এখন একটু গ্রাফের দিকে যাব, কারণ এইখানে গ্রাফ অনেক বেশি ফেমাস, অনেক বেশি ভর্তি পরীক্ষায় আসে। ওকে, সো আসেন আমরা একটু গ্রাফটা দেখি। তো গ্রাফ, আচ্ছা এখানে একটা কথা আছে যে ভাইয়া একটা জিনিস চিন্তা করে দেখেন, কেউ যদি বলে এটাকে পি সমানুপাতিক 1/v, এইটাও তো আসলে কারেক্ট, রাইট? এটাও কিন্তু কারেক্ট, একই জিনিস বহন করতেছে। দেখেন ভি আর পি, এখানে পি আর ভি আছে, এটাও কিন্তু কারেক্ট। কোনটা আসলে বেশি কারেক্ট একটু খেয়াল করেন। আমরা আসলে এখানে কাকে চেঞ্জ করতেছি আর কাকে পাচ্ছি? কাকে চেঞ্জ করতেছি, কাকে পাচ্ছি? কে স্বাধীন, কে অধীন? কে স্বাধীন, কে অধীন? আমরা পি কে চেঞ্জ করতেছি, ওই অনুযায়ী ভি পাচ্ছি, রাইট? তাহলে আমরা চেঞ্জ করতেছি হচ্ছে পি কে, তার মানে পি হচ্ছে আমাদের স্বাধীন, আর এই পি এর সাপেক্ষে আমরা আসলে অধীন জিনিসটাকে পাচ্ছি। এটাই তো আসলে আমরা বাস্তবিক পক্ষে করতেছি, রাইট? সো এই জন্য এইটা আসলে বেশি কারেক্ট, এই জিনিসটার চেয়ে এইটা আসলে বেশি কারেক্ট। তো আমরা এইভাবে দিব। ওকে, তাহলে ভি সমানুপাতিক 1/p এইভাবে লিখব। ডান ডান। আসেন এবার তাহলে আমরা গ্রাফের দিকে যাচ্ছি, আস্তে ধীরে গ্রাফের দিকে যাই। এটা হচ্ছে আমরা গ্রাফ পড়বো এখন। কি পড়বো? গ্রাফ। গ্রাফ। তাহলে সবার আগে আমরা কোন গ্রাফটা নিয়ে কাজ করব? আমরা কাজ করব ভাই এই যে পি আর ভি এর গ্রাফ। ওকে, পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ, পি ভার্সেস ভি এর গ্রাফ। ফাইন, আসেন মনোযোগ দিন, ভালো করে তাকায়েন। দরকারি আলোচনা এই জায়গা থেকে পড়ালেখা স্টার্ট। আপনারা এগুলো ফিজিক্সেও পাবেন। ওকে, ফিজিক্সেও পাবেন।
তাহলে খেয়াল করেন পি আর ভি এর গ্রাফ, আমরা এটা সম্পর্কটা দেখি একটু ভালো করে দেখান তো। পিভি ইকুয়াল কে আমরা মাত্র দেখছি না, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এই পি কে আমরা যদি ওয়াই অক্ষে রাখি আর এটাকে যদি আমরা এক্স অক্ষে রাখি, কাকে, ভি কে যদি আমরা এক্স অক্ষে রাখি, তার মানে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কে। এটা আসলে কিসের গ্রাফ, এটা আপনারা সেকেন্ড পেপারে কনিক্সের ভিতরে পাবেন। এটা আসলে আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ, আয়তাকার অধিবৃত্ত। ওকে, আয়তাকার অধিবৃত্ত। তাহলে একটু আমরা এটা করি, আসেন। মনে করেন এইখানে হচ্ছে গিয়ে পি, তাহলে পি যদি বেশি থাকে তাহলে ভি হবে কি, কম, আস্তে আস্তে কমে যাবে, বুঝছেন। তাহলে গ্রাফটা হবে আসলে এই রকম। তাহলে আমরা যে কোনো পয়েন্ট নিয়ে কাজ করলে দেখবেন হচ্ছে গিয়ে একটা করে পয়েন্ট পাইছি। এটা আয়তাকার বলা হচ্ছে কেন, খেয়াল করছেন, আয়তাকার কেন বলা হচ্ছে, আপনি যদি এই জায়গায় একটা আয়তকার পাবেন, এই জায়গায় একটা আয়তক্ষেত্র পাবেন, এই জায়গায় কি পাবেন, একটা আয়তক্ষেত্র পাবেন, এই জায়গায় কি পাবেন, একটা আয়তক্ষেত্র পাবেন। সুন্দর না, বুঝছেন। তাহলে একটা বাড়লে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা কমবে, এরকম আর কি, একটা কমলে আরেকটা বাড়বে। এই যেখানে এখানে পি অনেক কম, লেটস এটা পি ওয়ান, এটা হচ্ছে পি টু, এটা হচ্ছে পি থ্রি, মনোযোগ দিন। তাহলে এই যে পি থ্রি কিন্তু অনেক বেশি, আর ভি ওয়ান এটা হচ্ছে ভি ওয়ান, এটা ভি টু, এটা ভি থ্রি। আমরা কি জানি, এক্স অক্ষের যত ডানে যাবেন, এক্স অক্ষের যত ডানে যাবেন তত কি ভ্যালু বাড়বে, রাইট। তাহলে খেয়াল করেন তো, এই যে এই জায়গায় কি ভি থ্রি, ভি থ্রিটা কি অনেক বেশি, বাট পি ওয়ানটা কিন্তু অনেক কম। কেন, কারণ ওয়াই অক্ষের যত নিচের দিকে থাকবেন ভ্যালু তত কমবে, রাইট। সো এইটা হচ্ছে আসলে আমাদের গ্রাফটা, বুঝা গেছে। সো আমরা সুন্দর করে, ভিতরে জিনিসপত্র দরকার নাই, আপনি আপাতত গ্রাফটা, মেইন গ্রাফটা শিখেন তাইলেই হবে। ওকে, মেইন গ্রাফটা শিখেন। তাহলে পি আর ভি এর গ্রাফটা কিরকম হবে, আয়তাকার অধিবৃত্তের হবে। আয়তাকার কেন বলতেছি, এরা প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা একসাথে করি এক একটা আয়তক্ষেত্র পাবো, কি পাবো, একটা আয়তক্ষেত্র পাবো। এইটা হচ্ছে আমাদের জি ওয়ান। আমাকে একটু বলেন তো ভাইয়া, জি ওয়ান ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। এবার আমরা গ্রাফ টুতে চলে যাই। কই চলে যাব, গ্রাফ টুতে চলে যাব, তাড়াতাড়ি। এই পোলাপান, ওকে ওকে ডান, সুন্দর। এবার আসো, ভালো করে তাকাও। এই দেখা যাচ্ছে না সব, হ্যাঁ দেখা যাচ্ছে তো। এবার গ্রাফ টু, এবার আমরা কি করব, পি ভার্সেস ওয়ান বাই ভি নিব, কি নিব, ওয়ান বাই ভি নিব। তাহলে আমরা ইকুয়েশনটা একটু রেডি করি, ইকুয়েশনটা একটু রেডি করি, হ্যাঁ। তাহলে দেখেন আমাদের সূত্র কি ছিল, পিভি ইকুয়াল হচ্ছে কে। তাহলে আমরা যদি পি কে এক সাইডে রাখি আর কে লিখি আর ভি কে অন্য সাইডে নিয়ে যাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। এবার আমরা ওকে যদি এক্স অক্ষে রাখি, ওয়াই অক্ষে রাখি, আর ওকে যদি আমরা এক্স অক্ষে রাখি, তাহলে জিনিসটা কি দাঁড়াবে, এটা ওয়াই অক্ষে আসছে আর এটা হচ্ছে এক্স অক্ষে আছে, আর এই কে হচ্ছে আমাদের ঢাল। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স দাঁড়াবে। ওয়াই ইকুয়াল এম এক্স কেমন সরলরেখার ইকুয়েশন, ওয়াই ইকুয়াল এম এক্স কেমন সরলরেখার ইকুয়েশন, এই শোভন ভাই পড়াইছে না, মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন, মূল বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন, রাইট। তাহলে আসেন আমরা একটু গ্রাফটা দেখি। তাহলে এই জায়গায় থেকে আমরা কি পাইলাম, আমরা পাবো হচ্ছে, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ওয়ান বাই ভি। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, বুঝা গেছে, মূল বিন্দুগামী সরলরেখা। এবার আমাকে একটু তাড়াতাড়ি বলো ভাইয়া, জি টু ডান, তাড়াতাড়ি। ওকে, মূল বিন্দুগামী, ওকে ফাইন। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন ভাইয়া, হ্যাঁ ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। আচ্ছা আমি একটু ল্যাপটপটা দিয়ে থেকে ফিটটা নিই তাড়াতাড়ি। ওকে, হ্যাঁ আমার ওইখানেও দেখাচ্ছে ঠিকঠাক। ওকে ডান ভাইয়া, ডান 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 ডান, ওকে ফাইন। আসো, এই এবার কিন্তু পড়ালেখা আস্তে আস্তে বাড়বে, বুঝছেন, পড়ালেখা কিন্তু আস্তে আস্তে বাড়বে, পড়ালেখা কিন্তু কমবে না ভাইয়া, পড়ালেখা বাড়বে। আসো তাহলে এবার হচ্ছে আমরা গ্রাফ থ্রিতে চলে যাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রাফ থ্রি। আসো, এটা হচ্ছে আমাদের গ্রাফ থ্রি, লগ পি ভার্সেস লগ ভি। এই ভাই এইটা আবার কই থেকে আসলো,
লগ পি ভার্সেস লগ ভি, এই জিনিস আবার কই থেকে আসলো? রাইট, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আই গেস দেখা যাচ্ছে। আসেন তাহলে আমরা, তার মানে পি এর আগেও লগ আছে, ভি এর আগেও লগ আছে, আমাদের ইকুয়েশনে কোনো লগ ছিল, লগ ছিল না। সো আমরা এখন কি করব, আমি এখন লগ আনবো। আসো আসো, আনি 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 আনি। তাহলে একটু সুন্দর করে লেখো, পিভি ইকুয়াল হচ্ছে আমাদের কে। তাহলে এখন আমাদের লগ লাগবে, রাইট? তাহলে আমরা উভয় পক্ষে লগ নিচ্ছি। লগ পি, দেখো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয় বলো তো? গুণ আকারে থাকলে যোগ হয়, লগারিদমের নিয়ম ছোটবেলায় পড়ছিলাম না? গুণ থাকলে কি হবে? যোগ হবে। তাহলে লগ পিভি মানে কি? লগ পি প্লাস লগ ভি ইকুয়াল লগ কে। দেখেন আমার কি লাগবে? লগ পি আর লগ ভি লাগবে। তাহলে আমরা লগ পি কে রাখতেছি আর লগ ভি কে ওই সাইডে নিয়ে যাচ্ছি। কেমন? এটা হচ্ছে আমাদের লগ ভি প্লাস লগ কে। দেখো তো ঠিক আছে কিনা, এটা কি ঠিক আছে? দেখো, আমার মনে হয় ঠিক আছে। ওকে ওকে, এবার একটু ভালো করে তাকাও, এই জায়গাটা একটু ভালো করে তাকাও। এখন এইটা যদি ভাইয়া আমার ওয়াই অক্ষে যায়, এইটা যদি আমার এক্স অক্ষে যায়, তাহলে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস সি। এখন চিন্তা করেন, এই জায়গায় আসলে মাইনাসের পরে কিছু নাই, তার মানে কি একটা মনে মনে ওয়ান আছে কিনা? মনে মনে একটা ওয়ান আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে এবার আমরা দেখেন তো মিল পাই কিনা? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি বলতে পারি কিনা দেখেন। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেখানে এম এর ভ্যালু কি? এম এর ভ্যালু হচ্ছে -1, নেগেটিভ। এম এর ভ্যালু হচ্ছে -1 বা নেগেটিভ বলতে পারি। এই যে এই পোর্শনটুকুকে আমরা কি বলতে পারবো? এম বলতে পারবো। ভাই কিছু নাই মানে কি আছে? কিছু নাই মানে এক আছে, কিছু নাই মানে এক আছে। তাহলে এইবার আসেন আমরা এই গ্রাফটাকে একটু এক্স ওয়াই অক্ষে বসায় দেখি। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, রাইট? ওকে, তাহলে আমাদের ওয়াই অক্ষে কি বসাবো? লগ পি বসাবো। ওয়াই অক্ষে বসাবো হচ্ছে লগ পি, আর এক্স অক্ষে কি বসাবো ভাই? লগ ভি বসাবো, লগ ভি বসাবো। এখন খেয়াল করেন ভাইয়া, ঢাল যদি নেগেটিভ হয়, এই ঢাল নেগেটিভ হইলে কি হয় বলেন তো? মানে কেমন এটা সরলরেখা, এটা কেমন সরলরেখার গ্রাফ? ঢাল যদি নেগেটিভ হয়, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি উৎপন্ন করে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করে, রাইট? কি উৎপন্ন করে ভাই? স্থূলকোণ উৎপন্ন করে। তার মানে গ্রাফটা হবে কিরকম? এরকম। এই বুঝা গেছে? বলো তাড়াতাড়ি, গ্রাফটা হবে কিরকম? গ্রাফটা হবে হচ্ছে এরকম। আর এই যে এখানে যে সি, এই যে সি, সি মানে কি? সি মানে হচ্ছে ওয়াই অক্ষের কর্তৃতাংশ, তাই না? ওয়াই অক্ষের কর্তৃতাংশ, তার মানে এই পোর্শনটুকু কি হবে? লগ কে, মানে ওয়াই অক্ষের কর্তৃতাংশ। আর এখানে ঢাল কত? ঢাল হচ্ছে -1। আবার তাহলে এই জায়গায় যদি আমি থিটা নেই, ঢাল মানে কি বলতো? ঢাল মানে টেন থিটা কিনা? এই পড়ছি না আমরা এগুলা? ঢাল মানে টেন থিটা। তাহলে টেন থিটা ইকুয়াল যদি -1 হয়, তাহলে থিটা ইকুয়াল কত ভাইয়া? টেন থিটা ইকুয়াল যদি -1 হয়, থিটা ইকুয়াল কত? একটু বের করো। থিটা ইকুয়াল হবে 135 ডিগ্রি। একসাথে সব শিখে ফেলো। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে -1। কেমনে পাইলাম? এই যে ইকুয়েশন থেকে পাইলাম। আবার ঢাল মানে কি? টেন থিটা। টেন থিটা যদি হয়, তাহলে থিটা ইকুয়াল কি হবে? 135 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের গ্রাফ 3, G3। বলো একটু, G3 ডান, বলো G3 ডান তাড়াতাড়ি। ফার্স্ট লেকচারটা কই পাবো ভাইয়া? ইউটিউবে পাবা, ইউটিউবে পাবা, ইউটিউবে পাবা। হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাও, পোলাপান। হাসানের নাম ইউটিউব চ্যানেলে যাও। কই রে হাসান এনাম? ইউটিউবে গেলেই হইতো ভাই, তাই না? দেখাচ্ছি, বলো G3 ডান তাড়াতাড়ি। এই পোলাপান কথা বলো, কথা বলো ভাইয়া, কথা বলো। ওকে ডান, সুন্দর। এবার বলো, এবার আমাকে একটু বলো ভাইয়া, গ্রাফ 4 আরেকটা ছিল বুঝছো? গ্রাফ 4 এলএনপি ভার্সেস এলএনভি ছিল। এটা কে করবে? এটা তুমি করবা। এটা কিন্তু আমি করাবো না। এলএনপি ভার্সেস এলএনভি, এটা কে করবে বলো? পারবো নাকি পারবো না? বলো তো, এলএনপি ভার্সেস এলএনভি পারবো নাকি পারবো না? এটা হচ্ছে আমাদের G4। G4টা হচ্ছে হোমওয়ার্ক, বলো। ওকে, G4টা হোমওয়ার্ক, এটা তুমি করবা। আমি এখানে লগ দিয়ে করছি, তুমি এখানে এলএন দিয়ে করবা। ডান? আমি লগ দিয়ে করছি, তুমি এখানে এলএন দিয়ে করবা। আসো আমরা পরের জায়গায় চলে যাই। এবার এইটা হচ্ছে আমাদের
এইটা হচ্ছে আমাদের গ্রাফ 5 G5, ওকে, এটা হচ্ছে আমাদের গ্রাফ 5 বা G5। ln p ভার্সেস ln 1/v, তুমি চাইলে কি করতে পারো, log p আর log 1/v করতে পারো ভাইয়া, log p আর log 1/v করতে পারো, দেখা যাচ্ছে না? হ্যাঁ আই গেস দেখা যাবে। log p আর log 1/v করতে পারো। আমি কি করব, আমি ln p আর ln 1/v করতেছি, লেটস সে ln p আর ln 1/v করতেছি। তাহলে আসো, আমার কাছে pv ইকুয়াল কে আছে, ln কে আছে নাই, তাহলে ln আনো, এই বেটা ln আনো। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো, সরি ln কে আসবে তাই না, তাহলে এখান থেকে কি আসে, মাইনাস ln v, এই মাইনাস ln v আসবে কিন্তু, প্লাস ln কে। এবার বলো গ্রাফ কেমন হবে বলো, মনোযোগ দিও পোলাপান, মনোযোগ দিও। ও আচ্ছা, এখানে ln 1/v, সরি 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 সরি, আমি ওই যে আগের আগের ধান্দায় রয়ে গেছি, সরি 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 সরি, 1/v এটা, হ্যাঁ। তাহলে p কে 1/v আগে বানাও, এই আগে 1/v বানাও, এরপরে ln নাও। এইবার ln কে প্লাস ln 1/v আসবে, রাইট? বুঝছো? সরি সরি, এটা 1/v বানাইতে ভুলে গেছি। এবার আসো, তাহলে ln p, আমরা একটু সিস্টেমটা করি, ln 1/v কি একটু আগে লিখি, প্লাস ln কে। এবার দেখো তো কি আসে, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ, আর তাহলে কি আসে y ইকুয়াল mx প্লাস c। এবার খেয়াল করো এখানে 1 আছে, তাহলে m আসলে কি, m আসলে 1, তাহলে y ইকুয়াল mx প্লাস c। ভালো করে তাকাও, এটা এই জায়গায় আছে ln p, আর এই জায়গায় আছে হচ্ছে ln 1/v। ওকে আসো, ln 1/v, আহারে, আচ্ছা তাহলে কি আসে, y ইকুয়াল mx প্লাস c। এখন কি হবে বলো, y ইকুয়াল mx প্লাস c, এখন কি হবে বলো, দেখি পারো কিনা। m ইকুয়াল 1, থিটা ইকুয়াল 45 ডিগ্রি, ওকে সব ঠিক আছে, এই সব তো ঠিক আছে, সব ঠিক আছে, ওকে বলো। আচ্ছা তাহলে ln কে, ওকে আমরা ইয়া করি, মানে ln কে তো হচ্ছে y অক্ষের কর্তৃত্বাংশ তাই না, তাহলে এইটা, রাইট? এটা হবে না গ্রাফ? হ্যাঁ ভাই এটা হবে গ্রাফ। তাহলে গ্রাফ যদি এটা হয়, এখন এইটা হচ্ছে আমার ln p ln 1/v, তাহলে থিটা 45 ডিগ্রি কেমনে বললা, থিটা 45 ডিগ্রি কেমনে বললা বলো, এই সরি, কি রে ভাই, এটা ছোট করা যায় না? হ্যাঁ যাবে যাবে যাবে। হ্যাঁ থিটা 45 ডিগ্রি কেমনে বললা ভাই, আমি যদি ওর একটু পিছায়া দেই, আমি যদি ওর একটু পিছায়া দেই, আর এইটাকে যদি এইখানে কানেক্ট করে দেই, দেখো তো এই থিটাটা কত, এই থিটাটা হচ্ছে 45 ডিগ্রি, রাইট? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঢাল কত, ঢাল হচ্ছে 1, তার মানে টেন থিটা ইকুয়াল 1, তার মানে থিটা ইকুয়াল কয় ডিগ্রি, 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের গ্রাফ 5, বলো G5 ডান, তাড়াতাড়ি। হালকা উপরে উঠে ঊর্ধ্বে যাবে, আরে বাবারে বাবারে বাবা, হালকা উপরে উঠে ঊর্ধ্বে যাবে, ওকে ঠিক আছে, সাহিত্যিক ভাই রে ভাই, ওকে হয়েছে ভাইয়া, বলো ডান এতটুকু। তাড়াতাড়ি, এটা হচ্ছে আমাদের G5 ডান বাবা, G5 ডান। এই রোজার মাসে কিন্তু বেশি পড়াইতে পারবো না, 1 ঘন্টা থেকে সোয়া 1 ঘন্টা ক্লাস নিব, এর ভিতরে যতটুকু শেষ হবে আলহামদুলিল্লাহ, রোজার পরে আবার 2 ঘন্টা পর্যন্ত পড়ায় ছেড়ে দিব, বুঝছো? সো এখন তোমরা একটু তাড়াতাড়ি বইলো। ডান ভাইয়া, ডান, ভেরি গুড, সুন্দর, ভেরি গুড। আসো এবার মনোযোগ দিও, আমরা G6-এ চলে যাই। যদি আমাকে বলে ভাইয়া পি ভার্সেস ঘনত্ব, পি ভার্সেস ঘনত্ব, ঘনত্ব মানে রো, কেমিস্ট্রিতে ঘনত্বকে ডি বলা হয়, বুঝছো? কেমিস্ট্রিতে কি বলা হয় বলো, ডি বলা হয়। ওমা এটা কি আবার,
ব্যাপারটা বুঝছো না? এটা আবার কি আইলো, এটা কই থেকে আসলো, ডি কোন জায়গা থেকে আসলো? ডি তো আমাদের সূত্রের ভিতরে নাই। ওকে, নাই, নাই, বাট আমরা বানাবো, আমরা বানাবো, আসো বানাই। দেখো তো, পিভি ইকুয়াল এনআরটি না আমাদের সূত্রে আছে না? এনআরটি আছে। ভালো করে তাকাইও, পিভি ইকুয়াল, ভালো করে তাকাও, এই যে এন, এন কি ডাব্লিউ বাই আণবিক ভর না? বলতে পারি আমি এটা? দেখো তো, বা তুমি এইভাবে চিন্তা করো, এটাও লাগবে না। পি ভি মানে কি বলো? আমরা কি জানি, রো মানে কি এম বাই ভি কিনা? রো মানে এম বাই ভি, তাহলে ভি ইকুয়াল কি লেখা যায়? এম বাই রো লেখা যায় কিনা? হ্যাঁ ভাই, এম বাই রো লেখা যায়। তাহলে ভি এর জায়গায় কি লিখতে পারবো? এম বাই রো মানে ডি। ডি মানে ঘনত্ব, হ্যাঁ, ডি আর রো একই কথা, ডি আর ঘনত্ব একই কথা। ডি কেমিস্ট্রিতে ইউজ করা হয়, রো ফিজিক্সে ইউজ করা হয়, এতটুকুই। ওকে, তাহলে এম বাই ডি ইকুয়াল এনআরটি লিখলাম, লেখা যায় কিনা? লেখা যায়। এখন আমরা এনআরটি লিখতেছি কেন? আমরা ডিরেক্টলি পিভি ইকুয়াল কে, যেহেতু আমরা বয়েল পড়তেছি, আমরা কেতেই থাকি, আমরা কেতেই থাকি, সমস্যা নেই। ওকে ভাই, কেতে থাকেন। এবার একটু ভালো করে তাকাও তো, ভালো করে তাকাও। পি, মনোযোগ দিও, হ্যাঁ, কে লিখলাম এখানে, ডি উপরে নিয়ে গেলাম, আর এম নিচে আনলাম। তাহলে খেয়াল করো, পি কে বাই এম ইন্টু ডি লিখলাম। ভাইয়া কে রে এম এর নিচে আনলেন কেন? এই এম ধ্রুবক না, বয়েলের সূত্রে এম ধ্রুবক না? খেয়াল করো তো, আমরা পড়ছি কিনা, আমরা পড়ছি কিনা দেখো তো, এম ফিক্স থাকবে কিনা? নির্দিষ্ট ভর, নির্দিষ্ট ভর বলছি না? তাহলে এমও কি থাকবে? এমও ফিক্স থাকবে। তাহলে কে বাই এম, কে বাই এম এই পুরাটাই কি? ধ্রুবক। তার মানে দেখো তো, পি ইকুয়াল, লেটস সে এটারে কি লিখতে পারি? কে প্রাইম লিখলাম সে, হ্যাঁ, তাহলে ওয়াই ইকুয়াল কি? ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল এম এক্স। তাহলে এটা কেমন ইকুয়েশন হবে বলো? এই আমরা বয়েল থেকেই বহুত কিছু বানায় ফেলবো, আসো। গ্রাফ মজা, বুঝছো? গ্রাফ মজা, বুঝতে পারলে মজা। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি আছে? পি আছে, আর এক্স অক্ষ বরাবর কি আছে? ডি আছে। বুঝছো? কাহিনী সুন্দর না? মূল বিন্দুগামী সরলরেখা। কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। একটু ফাস্ট আগাচ্ছি, বাট শেষ করতে হবে তো ভাইয়া, বুঝছো না? বলো, G6 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রসায়নের রস কোন চ্যাপ্টারে পাবো? পাভেল, তোমার যে কি লেভেলের পিডাবো, ভন্ডামি বাদ দাও, রোজার মাস, বুঝছো? ওকে, তাড়াতাড়ি। আমি একটু আরেকবার রিপ্লাই, মানে একটু রিপিট করি, হ্যাঁ। পি ভার্সেস ডি চাচ্ছি, কি চাচ্ছি? পি ভার্সেস ডি চাচ্ছি, বুঝছো? পি ভার্সেস ডি চাচ্ছি। ডি মানে ঘনত্ব। আমরা ফিজিক্সে কি পড়ছি বলো তো? ঘনত্বের সূত্র কি? রো ইকুয়াল এম বাই ভি, শিখছি কিনা বলো? এই রোটাই কি আমরা, রোটা কি আমরা কি বলতেছি? ডি বলতেছি। কি বলতেছি বলো? ডি বলতেছি। ডি মানে ডেনসিটি। ডি এর ইংরেজিটা কি বলো? ডি এর ইংরেজিটা হচ্ছে ডেনসিটি, মানে ঘনত্ব। কেমিস্ট্রিতে আমরা রো ইউজ না করে কি করি? ডি ইউজ করি। এই সেম জিনিসটা যদি তোমাকে নিয়াজ ভাই পড়াইতে আসে, তখন দেখবা রো ইউজ করছে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, বুঝছো? ওনারে বলবা যে না ভাই আমাদের আগেই শিখাই দিছে, আপনি রো না দিলেও চলবে। ওকে, ডান ভাইয়া, ডান, ডান, সুন্দর, আই গেস ডান। এবার আসো, এখন আমরা, আচ্ছা একটু বলে দেই, হ্যাঁ শোনো, এই যে আমরা এতক্ষণ ধরে 6টা গ্রাফ দেখলাম, তাই না? 6টা গ্রাফ দেখলাম, তাই না? এই দেখো, একটা, দুইটা, তিনটা, তিনটা, তারপরে চারটা তো একটা এইচডব্লিউ দিলাম, 5টা, এটা হচ্ছে 6টা। এই যে এই সমস্ত প্রত্যেকটা গ্রাফের জন্য একটা কথা কিন্তু ফিক্স, বলো তো কোন কথাটা? এরা সবাই নির্দিষ্ট তাপমাত্রায়, তাই না? এখানে সবগুলোতে কি বলো তো, টেম্পারেচার ফিক্স কিনা? এই টেম্পারেচার ফিক্স না হলে বয়েল অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে না। টেম্পারেচার যদি ফিক্স না থাকে, বয়েল কি অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হবে না। তো এই জন্য এই ধরনের গ্রাফগুলোকে আমরা বলি আইসোথার্মাল গ্রাফ। কি বলি? আইসোথার্মাল গ্রাফ। তাহলে আমাকে বলো তো, এই যে যেমন এই যে এখানে লেখা আছে বয়েলের, আচ্ছা আরেকটা সূত্র আগে শিখাইনি, হ্যাঁ, আরেকটা 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 দেখাই দিই আগে। G7, আসো G7 গ্রাফ, আরো আরো 3-4টা দেখাবো, আরো 3-4টা দেখাবো, আরো 3-4টা দেখাবো, আসো G7। এবার আমরা পিভি ভার্সেস পি এর গ্রাফ দেখব, পিভি ভার্সেস ভি এর গ্রাফ দেখব, পিভি ভার্সেস পি ইনভার্সের গ্রাফ দেখব, পিভি ভার্সেস ভি ইনভার্সের গ্রাফ দেখব। মানে একটা গ্রাফের ভিতরেই 4টা গ্রাফ দেখে ফেলবো, কেমন? 4টা গ্রাফ দেখবো এখন। আসলে আমরা কয়টা গ্রাফ দেখবো? 4টা গ্রাফ দেখবো। আমি আর আঁকবো না, তুমি আর প্রত্যেকটার জন্য আঁকবা, কেমন?
খেয়াল করো, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, দরকারি আলোচনা। ধরো এটিকে সমান করতে গেলে জান্ডা বের হয়ে যাবে। আসো পিভি ভার্সেস পি এর গ্রাফ, আসো একটু ভালো করে তাকাও তো। পিভি বনাম কি কে না, পিভি ইকুয়াল কি কে না, একটু খেয়াল করো। দুইটা জিনিসের গুণফল ধ্রুবক, লেটস সে 5 × 8 ইকুয়াল 40, তার মানে এটা কি 40টা ধ্রুবক। কেন? এই যে কে হচ্ছে ধ্রুবক, 40 ধ্রুবক। এই কথাটার মানে কি, আমি যদি ভাইয়া 5কে 10 বানাই, এইটা 40 তো ধ্রুবক। আমি যদি ভাইয়া লেটস সে 10কে 2 বানাই, আমার এই 40 কিন্তু ধ্রুবক। তাহলে খেয়াল করো, আমি যখন পি কে বাড়াচ্ছি ভি অটোমেটিক কমে যাবে, আমি যখন পি কে কমাচ্ছি ভি অটোমেটিক কি হয়ে যাবে বলো তো, বেড়ে যাবে। বুঝছো কিনা? তাহলে পি বাড়াচ্ছি বা ভি কমাচ্ছি বা ভি বাড়াচ্ছি বা পি কমাচ্ছি, পিভিতে কি কোনো চেঞ্জ আসছে না। তার মানে এই মানে এইখানে পিভিতে হাত দেওয়া যাবে না। আমি এই জায়গায় পি লিখি, আমি এবার পি কমাই বা পি বাড়াই, পি আরো বাড়াই, পি আরো কমাই, যা মন চাই করি, আমার পিভিতে হাত দিতে পারবো না। কেন? এই পিভিটা ফিক্স থাকবে। পিভিটা কি থাকবে? ফিক্স থাকবে। তাহলে ওয়াই অক্ষটা যদি ফিক্স থাকে, এই টাইপের ইকুয়েশনটাকে আমরা কি বলি? তোমরা কি শোভন ভাই তোমাদের পড়াইছে মেবি, দেখো তো চিনো কিনা, এক্স ইকুয়াল এ ওয়াই ইকুয়াল বি, এই টাইপের ইকুয়েশন পড়াইছে না তোমাদের? পড়াইছে, রাইট। আমি ইজি করে দিচ্ছি, যে কোনো টাইমে, হ্যাঁ যে কোনো টাইমে, যে কোনো গ্রাফের ক্ষেত্রে এটা সত্য, কোনো যেই অক্ষ ফিক্স থাকবে, যেই অক্ষ ফিক্স থাকবে, কি লিখবো, যেই অক্ষ ফিক্স থাকবে, গ্রাফ হবে, গ্রাফ হবে অন্য অক্ষের সমান্তরাল, অন্য অক্ষের সমান্তরাল। সেটা এক্স ইকুয়াল এ হতে পারে, ওয়াই ইকুয়াল বিও হতে পারে। কিরকম আমি তোমাকে দেখাচ্ছি, আসো দেখো এখানে এই যে পিভিটা, এই পিভিটা কি কনস্ট্যান্ট না? এই পিভিটা কি কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট। এন্ড এই কনস্ট্যান্টটা কোন অক্ষে আছে? ওয়াই এক্সিসে আছে না? ওয়াই এক্সিসে আছে না? ওয়াই এক্সিসে আছে। তাহলে কনস্ট্যান্ট টার্ম যেই এক্সিসে থাকবে, গ্রাফ হবে অন্য অক্ষের সমান্তরাল। তাহলে গ্রাফ হবে কি বলতো? গ্রাফ হবে হচ্ছে অন্য অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষের সমান্তরাল হবে। গ্রাফ কি হবে? গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল। দ্যাটস ইট। বুঝছো নাকি বুঝি নাই? তাহলে দেখো তো, পিভি ভার্সেস পি যদি নিছি এরকম, আমি যদি পিভি ভার্সেস ভি নিতাম, মানে এই গ্রাফটা আরেকটা নিতাম, এখানে পি না দিয়া এখানে যদি ভি দিতাম, গ্রাফটা একই হইতো না? পিভি ভার্সেস আমি যদি পি না নিয়া ভি নিতাম, তাও গ্রাফটা একই হইতো না। তাহলে আমার কি এইটা আর এটা কমপ্লিট না বলো তো? এটা আর এটা কমপ্লিট না? কমপ্লিট। বুঝছি নাকি বুঝি নাই? সিমিলারলি আমি যদি পিভি ভার্সেস পি ইনভার্স নিতাম, তাও এই গ্রাফটাই পাইতাম। আমি এই দুইটা না নিয়ে যদি এটা নিতাম, তাও এই গ্রাফ পাইতাম। কেন? 1/p নিছেন, যা মন চাইনি। আমার পিভিটা কি ধ্রুবক না? পিভি ধ্রুবক না? এবার পি কে তুমি বাড়াও কমাও যা মন চাই করো, গ্রাফটা কেমন থাকবে? এরকমই থাকবে। এখানে যদি আমি ভাই ভি ইনভার্স নিই, তাতেও গ্রাফ কেমন থাকবে? এরকমই থাকবে। এবার আমাকে বলো, আমার কি একটা দিয়ে চারটা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এবার বলো G7 ডান, তাড়াতাড়ি। ওকে, এই ভাই চুপচাপ, এক্সট্রা কোনো কথা বলবা না ক্লাসের ভিতরে। আমি কোনো কথা বলছি তুমিও বলবা না। রোজা রেখা, সারাদিন রোজা রাখছি, 1 ঘন্টা পড়াবো, পড়ায় ছুটি দিয়ে দিব বাবা, ঠিক আছে? চুপচাপ ক্লাসটা করো প্লিজ, তাড়াতাড়ি বলো। ডান বাবা বলো, G7 ডান, তাড়াতাড়ি একটু বলো, G7 ডান। ডান ডান। তাহলে এবার এবার উল্টাটা একটু বলো তো আমাকে, এবার একটু উল্টাটা আমাকে বলো, G8 বলো। এখন যদি আমি বলি ভাইয়া পি ভার্সেস পিভি, আমি যদি বলি ভাইয়া ভি ভার্সেস পিভি, আমি যদি বলি তোমার পি ইনভার্স ভার্সেস পিভি, আমি যদি তোমাকে বলি হচ্ছে ভি ইনভার্স ভার্সেস পিভি, কয়টা গ্রাফ দিলাম এখানে তোমাকে? তোমাকে আমি এখানে 4টা গ্রাফ দিলাম। কয়টা গ্রাফ দিলাম? 4টা গ্রাফ দিলাম। একটা একটা হইলেই 4টা হয়ে যাবে, রাইট? একটা হলেই 4টা হয়ে যাবে। এবার একটু ভালো করে তাকাও, আসো। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পিভি। অথবা এই জায়গাটাতে আমরা পি না নিয়ে ভি নিলাম, বা আমরা পি ইনভার্স নিলাম,
বা আমরা ভি ইনভার্স নিলাম, যা মন চাইনি। আমার পিভি কি ফিক্স নাকি ফিক্স না? ফিক্স। পিভি কি ফিক্স নাকি ফিক্স না? ফিক্স। এবার আমাকে বলো পিভিটা কোন অক্ষে আছে? পিভিটা আছে ভাই এক্স অক্ষে। পিভিটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে। কনস্ট্যান্ট টার্ম কোন জায়গায় আছে? কনস্ট্যান্ট টার্ম এক্স অক্ষে আছে। ভাইয়া যদি কনস্ট্যান্ট টার্ম এক্স অক্ষে থাকে, গ্রাফ হবে কোন অক্ষের সমান্তরাল বলো? গ্রাফ হবে কোন অক্ষের সমান্তরাল? গ্রাফ হবে আমার এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। পিভি আছে এক্স অক্ষে, তাই গ্রাফ হবে আমার এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। ওই যে তোমরা যেটাকে ওয়াই ইকুয়াল বি বলো না, ওই রকম গ্রাফ। এবার আমাকে বলো ভাইয়া G8 ডান, বলো G8 ডান। তাড়াতাড়ি বলো G8 ডান। এমন পিটান পিটাবো ভূমিকম্প অটোমেটিক বের হয়ে যাবে। সুন্দর মতো ক্লাস করো বাবা, ক্লাসের ভিতরে এক্সট্রা কথা বললো না, বুঝছো? দুষ্টামি করো না, তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। ওকে, ভূমিকম্পের নিউজটা কয়েকদিন আগেই পড়তেছিলাম যে মায়ানমার, ইন্ডিয়া, বাংলাদেশ এই রিজিয়নটাতে ভূমিকম্প হবে, এরকম একটা নিউজ পড়ছিলাম মনে হয়। ওকে, সবাই সুস্থ থাকো, তাইলেই হবে। বলো G8 ডান। G8 ডান, সুন্দর, ভেরি গুড। আচ্ছা এবার খেয়াল করো ভাইয়া, মনোযোগ দিয়ে বুঝো। এই যে G1 থেকে G8 যাই পড়াইছি, G1 থেকে G8 যতগুলা গ্রাফই পড়াইছি, প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে একটা কথা সত্য। কি সত্য বলো তো? টেম্পারেচার ফিক্স। খেয়াল করছো? প্রত্যেকটা গ্রাফের জন্য একটা কথা সত্য। কি সত্য? টেম্পারেচার ফিক্স। এন্ড টেম্পারেচার ফিক্স এই কথাটার মানে কি বলতো? এদেরকে আমরা কি বলবো বলতো? আইসোথার্মাল গ্রাফ। কি বলবো বলো? আইসোথার্মাল গ্রাফ। আইসোথার্মাল গ্রাফ। আইসো মানে সেম। আইসো মানে কি বলো? আইসোমার, আইসোটোপ পড়ছো না? আইসো মানে হচ্ছে সেম, আর থার্মাল মানে হচ্ছে সেম টেম্পারেচার আর কি। থার্মাল বলতে কি? রিলেটেড টু টেম্পারেচার। সো সেম টেম্পারেচার বুঝাচ্ছি। তাহলে সেম টেম্পারেচার, বুঝছো মানে কি? এখানে টেম্পারেচারটা ফিক্স। আইসোথার্মাল গ্রাফ মানে কি? যতগুলা গ্রাফ পড়ছি আমরা, এই টাইপের গ্রাফকে আমরা কি বলবো? আইসোথার্মাল গ্রাফ বলবো। আইসোথার্মাল গ্রাফ বলবো। আসো এবার আমরা একটু অ্যাডমিশনের প্রশ্ন সলভ করি। এই যে আমরা যখনই অ্যাডমিশন কথাটা বলি না, তখনই কি? তখনই তোমরা ঘাবড়ায়া যাও, অথচ পড়ালেখা যে কত সোজা তুমি এখন দেখবা। বুঝছো? তোমাকে আমি বলে বলে সব পড়াবো। আসো বলো দেখি এটা পারো কিনা। সমতাপ বা ও আইসোথার্মালের বাংলাটা হচ্ছে সমতাপ রেখা বা সমষ্ণ রেখা বা আইসোথার্ম। এগুলো তোমরা তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্সে পাবা, আদর্শ গ্যাস গতি তত্ত্বতেও পাবা। ওকে, সো আমাকে একটু বলো আইসোথার্মাল গ্রাফ কোনটা হবে বলো তো দেখি, বলতে পারবা? বলো আইসোথার্মাল গ্রাফ কোনটা হবে? আইসোথার্মাল গ্রাফ কোনটা হবে? ভাইয়ারা পরিবেশ নষ্ট করো না, কে খেলায় জিতছে এগুলার সময় এটা না, তাড়াতাড়ি দুষ্টামি করো না। বলো আইসোথার্মাল গ্রাফ কোনটা হবে? এ, শেখ রাফি, আরে ভেরি গুড, এ। আচ্ছা একজনে বলছে সি, একজনে বলছে সি। এই এদিকে আয়, যে সি বলছো এদিকে আসো, এদিকে আসো বাবা, এদিকে আসো। তোমারে বকা দিব না, বুঝাচ্ছি। দেখো তাপমাত্রা বনাম গ্যাসের চাপ, এই খেয়াল করো টি ভার্সেস পি এর গ্রাফ, এরকম কোন গ্রাফ কি আমরা পড়ছি? এই টি কেন আসবে? টি কেন আসবে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, টি কি গ্রাফের এক্স অক্ষে আসবে? আসবে না, তাই না? এই গ্রাফটা হবে আইসোথার্মাল, অক্ষে কিন্তু টেম্পারেচার থাকবে না। দেখো তো কোন অক্ষে টেম্পারেচার আছে? খেয়াল করছো? কোন অক্ষে টেম্পারেচার আছে নাকি পি আর পিভি রিলেটেড কিছু আছে? পিভি রিলেটেড জিনিসপত্র আছে। দেখো সবগুলা অক্ষের দিকে তাকাও, পিভি রিলেটেড জিনিসপত্র আছে। টি রিলেটেড জিনিসপত্র আছে নাই তো বাবা, তাই না? তাহলে এখানে কি কোনো কিছু হবে? হবে না, তাই না? বুঝছি? এ হবে, এ এ সি না, সি না। এই এটা না, টেম্পারেচার বনাম মানে কি? টেম্পারেচার বনাম গ্রাফ, এই টেম্পারেচার বনাম পি, এটা মানে কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এরকম না ব্যাপারটা? তাহলে আমাকে বলো এই জায়গায় কি দিব? এই জায়গায় দিব টেম্পারেচার, এই জায়গায় দিব হচ্ছে চাপ। টি কি কোনো গ্রাফে ছিল? এই টি কি কোনো অক্ষে ছিল? সূত্রধর, ধীমান সূত্রধর, নামটা কি একটু চেক করি ভালো করে। ধীমান সূত্রধর, ভাইয়া একটু ভুল বলতেছো,
ওকে, সি না, এটা কি বয়েল না, বুঝছো? এটা বয়েল না মানে আইসোথার্মাল না। ওকে, এবার দেখি কোন জায়গায় আসছে, দেখো কোন জায়গায় আসছে, ঢাকা ভার্সিটি 21-22 আসছে, ঢাকা ভার্সিটি 21-22 আসছে। যেহানে মনসে আসুক, প্রশ্ন পড়বা টাকা দিবা, প্রশ্ন পড়বা টাকা দিবা, প্রশ্নটা পড়ো। একটি আদর্শ গ্যাসের জন্য ওকে পিভি ভার্সেস 1/p এর লেখচিত্র কেমন হবে? পিভি ভার্সেস 1/p, একটু আইকে ফেলি আমরা ট্রাই করি। পিভি ভার্সেস 1/p, এটা পিভি আর এটা কি 1/p, এটা হচ্ছে পিভি, এটা হচ্ছে 1/p, পিভি 1/p। তাহলে গ্রাফটা কেমন হবে বলো 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 বলো। পিভি কোন অক্ষে আছে? পিভি ওয়াই অক্ষে আছে, তাহলে গ্রাফ হবে কি? গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল, গ্রাফ হবে এক্স অক্ষের সমান্তরাল। সি সি, ভেরি গুড ভেরি গুড, এক্স অক্ষের সমান্তরাল। বুঝছো? এটা ঢাকা ভার্সিটিতে আসছে না কোন জায়গায় আসছে, এটা দেখার টাইম আছে আমাদের, আমরা পারি, আমরা অ্যান্সার করতে পারবো। এবার যেখানে আসুক, ওই অ্যাডমিশন নামক যে তকমাটা দিয়ে তোমাদের আমরা ভয় পাওয়াই দিই, এটা ঠিক না। বাট এটাই আসলে ঠিক যে ভাই অ্যাডমিশনে বাইরের কিছু আসে না, যা আসবে সব একাডেমিকের জিনিসই আসবে। বুঝা গেছে কিনা? ওকে, আসো এইটা বলো দেখি, এটা ভালো একটা প্রশ্ন, বলো এটা বলো। পিভি বনাম ভি এর লেখচিত্রে ঢাল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? পিভি বনাম ভি এর লেখচিত্রটা আঁকো, এটা আমি আঁকবো না, আঁকলে বুঝা যাবা, বুঝছো? এটা ট্রাই করো, বলো এটা কি হবে? পিভি ভার্সেস ভি এর লেখচিত্রের ঢাল, এই অ্যান্সার দিবে এরকম ভাবে, মনে করো এটার অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি, তুমি দিবা 3b, কমেন্টে লিখবা 3b, বা এটা হচ্ছে মনে করো ডি, তাহলে লিখবা 3d, বুঝছো? এভাবে লিখবা, এটা 3 নাম্বার প্রশ্ন ধরলাম। কত হবে বলো তাড়াতাড়ি বলো। 3a 3a 3a, এই শিওর তোরা 3a হবে? এই যে আখি আখি খাতুন তো ঠিক বলেছে, নুসরাত জাহান ঠিক বলেছে, নুসরাত বলেছে বি হবে, আখি বলেছে ডি হবে, ধীমান বলেছে সি হবে। বাবা রে বাবা রে বাবা, এই রোজাই ধরছে, এদিকে আসো, রোজাই ধরছে, এদিকে আসো। পিভি ভার্সেস ভি আঁকো, পিভি কোনটা? এইটা, ভি কোনটা? এইটা, রাইট। এবার পিভি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ও কোন জায়গায় আছে? ওয়াই অক্ষে আছে, তাহলে ও হবে কি? এক্স অক্ষের সমান্তরাল, ও হবে কি? এক্স অক্ষের সমান্তরাল। ক্লিয়ার কিনা? এবার আসো, এবার দেখো সমান্তরাল দুইটা রেখার মধ্যে, এবার এক্স অক্ষ কোনটা? এক্স অক্ষ তো এটা ভাইয়া, এক্স অক্ষের এটা কিন্তু সমান্তরাল, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ কত হয়? এই দুইটা সমান্তরাল জিনিসের মধ্যবর্তী কোণ কত হয় বাবা বলো তো? 0 ডিগ্রি ভাই। এরা কি জীবনে কেউ কারোর দিকে মিলে? এই এই যে দেখো, এইটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার পড়ালেখা, বুঝছো? এটা হচ্ছে তুমি আর এটা হচ্ছে তোমার পড়ালেখা, কারো ভিতরে কোনো মিল মহাব্বত নাই, কোনো অ্যাঙ্গেল নাই, দুইজন দুইজনের মতো চলতেছো, কেউ কারো দিকে তাকাচ্ছে না, এটা হচ্ছে মূল কথা, বুঝছো? ওকে, আসো, যারা বি বলছো ঠিক করে নিও, হ্যাঁ। দেখো কোন জায়গায় আসছে আমাদের দেখার টাইম নাই, বুঝছো? এটা হচ্ছে ঢাকা ভার্সিটি 11-12-তে আসছে, আমাদের দেখা লাভ নেই, আমরা একটু প্রশ্ন সলভ করব। নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক দেখানো হয়েছে। কোন লেখচিত্রটি অশুদ্ধ? অশুদ্ধ মানে এই যে দেখো, ওরা এই জায়গাতে সাহিত্য চর্চা করছে, অশুদ্ধ মানে হচ্ছে ভুল, কোন লেখচিত্রটি ভুল? শেষ, প্রশ্ন পড়াটাও একটা আর্ট, বুঝছো? এবার আমাকে বলো কোন লেখচিত্রটা আসলে ভুল, কোন লেখচিত্রটা আসলে ভুল? অশুদ্ধ মানে, অশুদ্ধ আর বিশুদ্ধ কি সেম? না তো। ওকে, আচ্ছা এখানে হয়তো অপশনে কোনো গ্যাঞ্জাম আছে বা একই জিনিস ডাবল আইসা পড়ছে। ওকে, এইটা ঠিক, এটা জানি, বাকিটা আর জানার দরকার নাই। পিভি ভার্সেস পি, বাট এখানে একটা ভি দেওয়া আছে, বুঝছো? এখানে ভি দেওয়া আছে, সো এটা না, মানে এটা ঠিক আর বাকি সব ভুল, ঠিক আছে? যা আছে কপালে, এটা ঠিক বাকি সব ভুল, এই জায়গায় এটা ঠিক আর বাকি সব ভুল, শেষ। এখন অপশনে কোনো একটা গ্যাঞ্জাম আছে আর কি, বুঝছো? বি আর ডি ভুল, এইটাও ভুল, বুঝছো? পিভি ভার্সেস পি, বাট এখানে একটা ভি লেখা আছে, ভি লেখা থাকবে না তো? ভি লেখা কেন থাকবে? এটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ, এটা ভি লেখা থাকবে কেন? বুঝছো? বি আর ডি হচ্ছে ভুল, বা এখানে অপশনে কোনো একটা ভুল হইছে, বুঝছো? বা এইভাবে চিন্তা করো কোন লেখচিত্রটি সঠিক। এবার আসি, কোন লেখচিত্রটি সঠিক, এইটা যদি আসে প্রশ্নে তাহলে কিন্তু আমরা কারেক্ট অ্যান্সারটা পাচ্ছি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এ, এ হচ্ছে সঠিক। বাকিগুলোতে একটু সমস্যা আছে, হয়তো অপশনে কোনো একটা মিস্টেক আছে। ওকে, আসো,
ফাইন। এইবার হচ্ছে কি আসলে খেলা, বুঝছো? এইবার খেলাটা হচ্ছে একাধিক তাপমাত্রার জন্য ভাইয়া গ্রাফ কেমন হবে, একাধিক তাপমাত্রার জন্য গ্রাফ কেমন হবে, মজা এখন পাবা। ওকে, আমরা ক্লাসের 45 মিনিট শেষ করে ফেলছি। আমাকে সবাই একটু সুন্দর করে বলো ভাইয়া, গ্রাফ 1 থেকে গ্রাফ 8 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি নাই, তাড়াতাড়ি বলো। গ্রাফ 1 থেকে গ্রাফ 8 পর্যন্ত, গ্রাফ 8 পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে নাকি না, একটু বলো তাড়াতাড়ি। বলো। গ্রাফ 1 থেকে গ্রাফ 8 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বাবা? অল ক্লিয়ার ভাইয়া? নাই, আলহামদুলিল্লাহ, নো প্রবলেম। ওকে, ডান। এবার আসো আমরা একটু দুষ্টামি করব। এবার আমরা একাধিক তাপমাত্রার জন্য এই জিনিসটা করব। ওকে, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, একাধিক তাপমাত্রার জন্য আমরা কি করব বলি। লেটস সে পি আর ভি এর, পি ভার্সেস ভি, এই গ্রাফটা কেমন হয় বলো তো? পি ভার্সেস ভি, এই গ্রাফটা হয় হচ্ছে ভাই আয়তাকার অধিবৃত্ত। আমরা অলরেডি পড়ছি না? কই পড়ছি? গ্রাফ 1-এ পড়ছি, রাইট? এটা আমরা গ্রাফ 1-এ পড়ছি। এবার আসো দেখো, এই যে রিভিশন অটোমেটিক হয়ে যাবে। পি আর ভি এর গ্রাফ কেমন হয়? এরকম হয়, তাই না? এরকম হয়। এখন আমরা একটা কাজ করতেছি, আমরা এরকম আরো আরো দুইটা গ্রাফ নিচ্ছি, হ্যাঁ, এরকম আরো দুইটা গ্রাফ নিচ্ছি। ওকে, এই যে এবার দেখো, তিনটা টেম্পারেচারের জন্য তিনটা গ্রাফ নিলাম। কয়টা টেম্পারেচারের জন্য কয়টা গ্রাফ নিছি? তিনটা টেম্পারেচারের জন্য তিনটা গ্রাফ নিছি। মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে আমি বুঝাই। লেটস সে এটা হচ্ছে T1, এটা T2, এটা T3। মনে করো এই যে এটাও বাংলাদেশের জন্য নীল কালারের গ্রাফটা, বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের যে টেম্পারেচার, ওই টেম্পারেচারের জন্য এটা হচ্ছে নীল কালার গ্রাফটা। এটা মনে করো ইন্ডিয়ার জন্য এই কালার গ্রাফটা, এটা মনে করো হচ্ছে শ্রীলঙ্কার জন্য এই কালার গ্রাফটা। মানে তিন দেশের জন্য তিনটা আমরা বয়েলের গ্রাফ পাইছি। হইতেই পারে বাংলাদেশের টেম্পারেচার বাংলাদেশে ফিক্স, ইন্ডিয়ারটা ইন্ডিয়ায় ফিক্স, শ্রীলঙ্কারটা শ্রীলঙ্কায় ফিক্স, রাইট? তো তিন দেশে গিয়ে আমরা তিনটা গ্রাফ পাইছি, তিনটা গ্রাফ পাইছি। এখন আমি তোমার প্রশ্ন করলাম, বলো কোন দেশের তাপমাত্রা বেশি বা কোন দেশের তাপমাত্রা কম, এটা জিজ্ঞাসা করতে পারি, পারে কিনা? ওকে, তো এইটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। আমরা এখন এই যে তিনটা গ্রাফ নিয়ে কাজ করব। আবার চিন্তা করো, পি ভার্সেস 1/v, এই পি ভার্সেস 1/v এর গ্রাফ কেমন হয় বলো? পি ভার্সেস 1/v এর গ্রাফ কেমন হয়? মূল বিন্দুগামী সরলরেখা, রাইট? এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, আর লেটস সে এটা একটা হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের কি পি ভার্সেস 1/v এর গ্রাফ। আবার লেটস সে এরকম, এটা একটা হতে পারে। আমরা এখন তিনটা গ্রাফ নিয়ে কাজ করব, বুঝছো? আর এটা একটা হতে পারে। আমরা নামগুলো দিয়ে দিই, T1, T2, T3, T1, T2, T3। এটা হচ্ছে P ভার্সেস PV, এটা হচ্ছে P ভার্সেস V ইনভার্স, আর এটা হচ্ছে P ভার্সেস V। ওকে, আচ্ছা এইবার আমাকে আগে বলো, আমার আমার টার্গেটটা কি বুঝছো? এখন আমি আসলে বের করব আমাদের টার্গেটটা কি বের করা, T1, T2, T3 নাকি T1, T2, T3? কোনটা কারেক্ট, কোনটা কারেক্ট? আমরা আসলে এইটা বের করতে চাচ্ছি, বুঝছো? এই আমরা কোনটা বের করতে যাচ্ছি? আমরা আসলে এইটা বের করতে যাচ্ছি। ওকে, এটা আমাদের টার্গেট আর কি, হ্যাঁ টার্গেট। আমরা একটু পরে উত্তর দিব। আগে বলো প্রশ্নটা বুঝছো কিনা বলো। তাহলে আমরা কি করব বলো তো? আমরা বলবো হচ্ছে একাধিক তাপমাত্রার জন্য। ওকে, একাধিক তাপমাত্রার জন্য T1, T2, T3। এই পোলাপান উল্টাপাল্টা পরে পরে পরে
ও আমরা কি উল্টা আঁকছি? আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা দূরও পুরাটারই ঘুরাই ফেলি। এই এত মুছামুছি করতে পারবো না, এত মুছামুছি করতে পারবো না। আসো, পি ভার্সেস পি নাও। আমি মনে হয় উল্টা আঁকছি, খেয়াল করে নিই। ওকে, সমস্যা হয়, আসো। হয়েছে এবার? ঠিক আছে, ওকে যাও, সব কিছু সমস্যা সমাধান আছে। ওকে ঠিক আছে, আসো এবার। এবার আসো, মনোযোগ দিও। আমরা কি করব? যখন একাধিক গ্রাফ নিব, কি বলেছি? যখন আমরা একাধিক গ্রাফ নিব, কি বলেছি? যখন একাধিক গ্রাফ নিব, একাধিক গ্রাফ নিয়ে, এই যে পোলামাইন আগে উত্তর দেওয়া শুরু করছে, আমরা উত্তর পরে দিব, চুপচাপ থাকো। একাধিক গ্রাফ নিয়ে যখন কাজ করব তখন কি করব অ্যাকচুয়ালি? তখন একটু লিখে ফেলো। একাধিক গ্রাফের বেলায়, হ্যাঁ, একাধিক গ্রাফের বেলায় একাধিক গ্রাফের বেলায় যে কোনো একটা অক্ষকে ফিক্স বানাই ফেলবো। যে কোনো একটা অক্ষকে ফিক্স বানাবো, অন্য অক্ষের সাথে কনস্ট্যান্টের সম্পর্ক বের করলেই, কি বলেছি বলো তো? বলেছি একাধিক গ্রাফের বেলায় যে কোনো একটা অক্ষকে ফিক্স বানাবো আর অন্য অক্ষের সাথে কনস্ট্যান্টের কি করব? সম্পর্ক বের করব, তাইলেই আমাদের কাজ শেষ। ওকে আসো, এবার আমরা ট্রাই করি। দেখো, অক্ষকে ফিক্স বানাই কেমনে বলো তো? কোনো একটা অক্ষকে ফিক্স বানাই কেমনে? কোনো একটা অক্ষকে ফিক্স বানাই কেমনে? ওই অক্ষের উপর লম্বটাই না, বুঝছো? ওই অক্ষের উপর লম্বটাই না, বুঝছো? কোনো অক্ষকে ফিক্স বানাই কেমনে বলো? ফিক্স বানাই কেমনে? ফিক্স বানাই কেমনে? ওই অক্ষের উপর লম্ব দিব, ওই অক্ষের উপর লম্ব টানবো, উপর লম্ব টানবো। ভাইয়া যারা যারা পারে না তাদেরকে একটু পারতে দাও। আসো, তাহলে এইবার আমরা একটা কাজ করি, আমরা এই বরাবর একটা দাগ দিই। আমরা এই বরাবর একটা দাগ দিলাম, তাহলে কি হইলো? এক্স অক্ষের উপর আমি লম্ব টানছি, তার মানে আমার এক্স অক্ষটা ফিক্স হয়ে গেছে। কেমনে? কারণ দেখো, এই প্রত্যেকটা পয়েন্টে ভি এর ভ্যালু সেম, খেয়াল করছো? সরি, পি এর ভ্যালু সেম, উল্টা বলছি। একটু তাকাও, এই প্রত্যেকটা পয়েন্টে দেখো ভি এর ভ্যালু সেম, মানে এক্স অক্ষের ভ্যালু, ভুজের ভ্যালু সেম। খেয়াল করো, এই প্রত্যেকটা পয়েন্টে ভি এর ভ্যালু সেম। কোন অক্ষকে ফিক্স বানাবা কেমনে? ওই অক্ষের উপর একটা লম্ব টানবা। তাহলে আমি এক্স অক্ষ মানে ভিটাকে ফিক্স বানাচ্ছি। কেমনে বানাচ্ছি? দেখো, এই জায়গায় দেখো ভি এর ভ্যালু সেম, এই জায়গায় ভি এর ভ্যালু সেম, এই জায়গায় ভি এর ভ্যালু সেম। মানে তোমাকে আমি যদি বলি যে লেটস সে ভাইয়া 10 2 10 2 10 4 10 7, মানে কি এই প্রত্যেকটা পয়েন্টে কি দেখো 10 করে আছে, 10 করে ভুজ আছে, তাই না? তাই আমরা কি করলাম? একটা অক্ষকে আমরা কেমনে ফিক্স বানাবো? ওই অক্ষের উপর লম্ব টানবো, দ্যাটস ইট। তাহলে আসো, তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে, এই জায়গাটাতে, প্রত্যেকটা জায়গাতে ভি সেম। তাহলে এখন আমাদের ভি বাদ হয়ে গেছে। দেখো, ভি হয়ে গেছে কি বাদ, ভি বাদ হয়ে গেছে। এইবার এই পয়েন্ট বরাবর এটা কি বলতো? P3। এই পয়েন্ট বরাবর এটা হচ্ছে P2। এই পয়েন্ট বরাবর এটা হচ্ছে P3। তাহলে আমি কি বলছি? একটা অক্ষকে বাদ দিব। দেখো কি লিখছি? লিখছি একটা অক্ষকে ফিক্স বানাবো, শেষ। অন্য অক্ষের সাথে কনস্ট্যান্টের সম্পর্ক বের করব। অন্য অক্ষকে, অন্য অক্ষ হচ্ছে পি, অন্য অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ, মানে চাপ, প্রেসার। প্রেসারের সাথে কনস্ট্যান্টকে, বয়েলের সূত্রে কনস্ট্যান্টকে টেম্পারেচার। তাহলে পি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক আমরা বের করব। এখন পি এর সাথে টেম্পারেচারের সম্পর্ক কি হবে বলো? ভাই আমি তো এটা শিখান নাই, কোনো সমস্যা নেই, আসো। তোমার আগের দিন পড়াইছি পিভি ইকুয়াল এনআরটি। তুমি কারে কারে চাচ্ছ? আমি ভাইয়া পি চাচ্ছি আর টি চাচ্ছি। তাহলে বাকি সবাইরে ধ্রুবক বানায় ফেলো, বাকি সবাইরে ধ্রুবক বানায় ফেলো, বাকি সবাইরে ধ্রুবক বানায় ফেলো, শেষ। ভাইয়া ভি কেমনে ধ্রুবক হইলো? এই যে ভি ধ্রুবক, ভিরে ফিক্স বানায় ফেলছি না? ভিরে ফিক্স বানায় ফেলছি কিনা? তাহলে এই বাকি সবাই ধ্রুবক। তাহলে পি এর সাথে টি এর সম্পর্ক কি বলতো? সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো তো P3 বেশি কিনা? আমি কিন্তু T1 T2 T3 কে বেশি জানি না, বাট P3 যে বেশি P2 এর চেয়ে এটা জানি। কেমনে জানি? ওয়াই অক্ষের উপরে থাকলে ভ্যালু বেশি হয়, আর ওয়াই অক্ষের নিচে থাকলে ভ্যালু কম হয়। তাহলে আমি বলতে পারবো কি, যেহেতু P3 বড়, P3 বড় P2 এর চেয়ে,
P2 বড় P1 এর চেয়ে, তার মানে আমি বলতে পারি, আচ্ছা আমি একটু উল্টা করছি, রাইট? আমরা এই নামটা এইভাবে দিই, P1 P2 P3 এভাবে দিই। ওকে, তাহলে P1 বড় P2 এর চেয়ে, P2 বড় P3 এর চেয়ে, তারপরে আমি বলতে পারি T1 বড় T2 এর চেয়ে, T2 বড় T3 এর চেয়ে। দ্যাটস ইট। এখন আমাকে বলো যে ভাইয়া G9 ডান, বলো বুঝছে কিনা তাড়াতাড়ি বলো। ওকে, বুঝছি নাকি বুঝি নাই, তাড়াতাড়ি। এখন কি ঠিক আছে? ওকে, P3 দুইবার লিখছি না, ঠিক আছে এখন ঠিক আছে, হয়তো তখন দুইবার লিখছিলাম। ওকে, খেয়াল করিনি। এখন ঠিক আছে বাবা, বলো তো G9 ডান, G9 ডান বলো তাড়াতাড়ি। ডান ডান। এবার আসো, এই বরাবর দাগ টানো, এই বরাবর দাগ টানলে কি হবে বলো তো? ভি বাদ। এই দেখো ভি ইনভার্স বাদ, আমার এই এক্স অক্ষে কি আছে আমার দেখারই দরকার নাই। এবার আমাকে বলো কে বড়? P1 P2 P3। এবার বলো কে বড়? P1 বড় না? P এর সাথে T এর সম্পর্ক, কে বড়? P1 বড় না, তাহলে T1 বড় হবে, শেষ। P এর সাথে T এর সম্পর্ক, P বড় হইলে T বড় হবে। তাহলে এখানেও কি, এখানেও T1 T2 T3। বলো তো G10 ডান তাড়াতাড়ি বলো, G10 ডান তাড়াতাড়ি বলো। বুঝছো কিভাবে ফিক্স বানাই? বুঝছো এই কিভাবে ফিক্স বানাই? বুঝছো? বলো। T3 বড় না তো বাবা, T1 বড়। এই ধীমান কি ইচ্ছা করে ভুল উত্তর দিচ্ছে? ও এখন পর্যন্ত একটাও কারেক্ট উত্তর দেয় নাই, এখন পর্যন্ত একটাও কি দাও নাই, কারেক্ট উত্তর দাও নাই। ডান ডান, সুন্দর। এবার আসো আবার, আবার এখন এই জায়গাটায় খেলা, এই জায়গাটায় মজা আছে। হ্যাঁ, তাহলে এখন তুমি কাকে ফিক্স করছো আমাকে বলো। এখন আমি কাকে ফিক্স করলাম? এখন আমি ভাইয়া পিকে ফিক্স করছি। কেন? আমি এক্স অক্ষের উপর লম্ব টানছি, এক্স অক্ষের উপর লম্ব টানছি, তাহলে কে ফিক্স হইছে? পি ফিক্স হইছে। আমি এক্স অক্ষের উপর লম্ব টানছি, তাহলে কে ফিক্স হইছে? আমার পি ফিক্স হইছে। ডান এতটুকু? হ্যাঁ ভাই ডান। বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। এক্স অক্ষের উপর লম্ব টানছি, পি ফিক্স হইছে। তাহলে এখন এই সাইডে কারা কারা আছে? এই সাইডে আছে P1V, P2V, P3V3। এখন আবার খেয়াল করো, আবার খেয়াল করো ভাইয়া, পি কিন্তু পিকে তো আপনি আগেই ফিক্স করে ফেলছেন, পিকে তো আপনি আগেই ফিক্স করে ফেলছেন, তাই না? এই পি কি ফিক্স না? পি কি ফিক্স? তাহলে পি তো আগেই ফিক্স করে ফেলছেন, তাহলে ভি এর সাথে এখন সম্পর্কটা বের করলেই হয়ে যাচ্ছে। কেন? কারণ ভি বড় মানে কি, পি ভি বড়। কেন? গুণফল না, একটা বাড়াইলে অটোমেটিক গুণফল বাইরা যাবে, একটা বাড়াইলে অটোমেটিক গুণফল বাইরা যাবে, তাই না? তাহলে ভি এর সাথে আমি টি এর সম্পর্কটা বের করি, তাইলেই হবে। ভি এর সাথে টি এর সম্পর্ক তো আমি জানি না, কোনো সমস্যা নাই। পিভি ইকুয়াল এনআরটি নাও। তাহলে আমার দরকার কাকে? আমার দরকার হচ্ছে ভি কে আর টি কে। তাহলে বাকি সবাইকে, বাকি সবাইকে ধ্রুবক বানাই ফেলো, বাকি সবাইকে ধ্রুবক বানাই ফেলো। ভাই পি কেমনে ধ্রুবক হইলো? এই বেটা পি কে ফিক্স করে ফেলছি না, পি কে ফিক্স করে ফেলছি না, তাহলে এটা বাদ না। তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক কি হবে? সমানুপাতিক সম্পর্ক হবে। ভি এর সাথে টি এর সম্পর্ক কি হবে? সমানুপাতিক। তাহলে ভিও P1 V1 তো বড়, P1 V1 তো বড়, মানে V1 বড়, তার মানে P1 V1 ও বড়। তাহলে ভি যদি V1 বড় হয় তাহলে T1 ও বড় হবে। তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে? T1 T2 T3 হচ্ছে। বুঝছি নাকি বুঝি নাই? T1 T2 T3 হচ্ছে। তাহলে সবার ক্ষেত্রে মানে আসলে উপরের গ্রাফটা সবসময় বড় হয় বয়েলের ক্ষেত্রে, বুঝছো? বয়েলের ক্ষেত্রে সবসময় উপরের গ্রাফটা বড়। খেয়াল করো মাঝে মাঝে কিন্তু নিচেরটাকেও T1 দিতে পারে, 1 2 3 1 2 3 দিতে পারে। তুমি এইভাবে মনে রাখতে পারো, যদিও এইভাবে মনে রাখা উচিত না, বাট এটা জাস্ট একটা টেকনিক যে বয়েলের ক্ষেত্রে কি হয়, উপরের গুলা বড় হয়, বয়েলের ক্ষেত্রে উপরের গুলা বড় হয়। আমরা চার্লস আর ওই যে চাপীয় সূত্র করতে গেলে কি দেখবো জানো? নিচের গুলা বড় হয়, বুঝছো? এই চার্লস আর চাপীয় সূত্র করতে গেলে, বুঝছো, চার্লস আর চাপীয় সূত্র করতে গেলে আমরা দেখব নিচের গুলা বড় হয়।
তো এখন আপাতত এইভাবে মনে রাখতে পারো যে ভাইয়া উপরের গুলা বড় হয় কখন, বয়েলের সূত্রে। ওকে, এবার আমাকে একটু বলো ভাইয়া G11 ডান, বলো কয়টা গ্রাফ করাইলাম, গুনে গুনে 11টা গ্রাফ করাইছি। ওকে, 11টা গ্রাফ করাইছি, বুঝছো? এগুলো আর করাচ্ছি না, দরকার নাই। বলো এটা কি পারবো? আচ্ছা না, এটা আপাতত দরকার নাই। কেন এটা দরকার নাই? কারণ এটা আমাদের এখন লাগবে না। এটা কি হবে কেউ বলতে পারবা? বলো তো, এটা কি হবে কেউ বলতে পারবা? বলো তো। এটা কেউ একজন উত্তর দাও, ট্রাই করো। আচ্ছা এটা বাসায় ট্রাই করো, হ্যাঁ এটা হোমওয়ার্ক। ইজি, একই জিনিস, হ্যাঁ একই জিনিস, একই জিনিস, সো পেরেশানির কোনো কারণ নাই। আচ্ছা আসো, এবার আমরা আরেকটা সুন্দর মজার সুন্দর জিনিস পড়বো, সেটা হচ্ছে বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত পড়বো। কি পড়বো? বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত পড়বো। ভাই অনুসিদ্ধান্ত কি জিনিস আসো দেখাচ্ছি। অলরেডি তুমি বুঝে গেছো, আসলে অনুসিদ্ধান্তটা আমরা অলরেডি পড়ে ফেলছি। কেমনে দেখো, খেয়াল করো, দেখো একটু বুঝো। হ্যাঁ, আমরা কি শিখছি বলো তো? পিভি ইকুয়াল কে শিখছি। তাহলে এখান থেকে কি লেখা যায়? আমি একটু অন্যভাবে প্রমাণ করি। একটু আগে তো একভাবে করছি, এখন একটু আরেকভাবে করতেছি। ওকে, এখন একটু আরেকভাবে করতেছি। সবাই ডি অ্যান্সার দিছো, হ্যাঁ ডি অ্যান্সার দিছো। আচ্ছা একটু খেয়াল করো, হ্যাঁ সবাই তো বুঝো, হ্যাঁ বুঝো। পিভি ইকুয়ালকে আমি একটু আগে একভাবে প্রমাণ করাইছি অলরেডি, এখন আমরা আরেকভাবে প্রমাণ করাচ্ছি। আসো, তাহলে এটা কি P1V1 ইকুয়াল P2V2, এটা কি কারেক্ট কিনা? হ্যাঁ ভাই কারেক্ট। P1V1 P2V2 এটা কারেক্ট না এই সূত্রটা? হ্যাঁ। এবার আসো দেখো তো, ভি সমান সমান কি এম বাই রো কিনা? এম বাই রো কিনা বলো? ভি সমান সমান কি এম বাই রো না? ইয়েস, এম বাই রো। তাহলে P1 ইকুয়াল কি লেখা যায় বলো তো? M1 বাই রো 1। রো আমরা কি রো দিব না ডি দিব? বলো, আমরা কেমিস্ট্রিতে কি ইউজ করব, রো নাকি ডি? আমরা ডি ইউজ করব। আমরা কি ইউজ করব বলো, রো নাকি ডি? ডি ইউজ করব। তাহলে D2, রাইট? এবার একটু ভালো করে তাকাও, ভালো করে তাকাও। দেখো আমরা এখানে কি বলে দিছিলাম না, বয়েলের সূত্রে, বয়েলের সূত্রের ক্ষেত্রে কি কি স্থির? টেম্পারেচার কি ফিক্স না? হ্যাঁ ভাই টেম্পারেচার ফিক্স। আর কে ফিক্স বলো তো? ভর ফিক্স কিনা? এই ভর ফিক্স কিনা? হ্যাঁ ভাই ভর ফিক্স। ভর ফিক্স এই কথার অর্থ কি? ভর ফিক্স এই কথার অর্থ হচ্ছে M1 ইকুয়াল হবে কি M2। মানে ভরের কি চেঞ্জ হবে? না, ভরের চেঞ্জ হবে না। ভরের কি চেঞ্জ হবে? ভরের চেঞ্জ হবে না। তাহলে চিন্তা করো তো, M1 আর M2 কি কাটাকাটি চলে যাবে না? এরা সেম না? হ্যাঁ সেম। তাহলে আমি বলতে পারি এখান থেকে P1 বাই D1 ইকুয়াল P2 বাই D2। P1 বাই D1, P2 বাই D2। যখনই দেখবা 1 1 2 2 বা 1 2 1 2 এরকম ক্রম মিলে গেছে, ওই সম্পর্কটা আসলে সমানুপাতিক হয়। এটা বেসিক সেন্স, তাই না? দেখো 1 2, এই ভালো করে তাকাও, ভালো করে তাকাও, এই দেখো 1 2 1 2 মিলছে না? মিলছে। আবার এরকম ভাবে 1 1 2 2 এরকম যদি মিলে জিনিসটা, ভগ্নাংশ আকার করার পরে যদি মিলে যায়, তাহলে বুঝবো এটা কি সমানুপাতিক হবে। তাহলে এটা কি সম্পর্ক? এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে কে সমানুপাতিক? কার সমানুপাতিক? কে সমানুপাতিক। তোমাকে কিন্তু অলরেডি আমি গ্রাফ পড়ানোর সময় একবার বলছি, তাও আরেকবার প্রমাণ করাই দিই। দেখো পিভি ইকুয়াল হচ্ছে কে। পিভি ইকুয়াল কি বলতো? কে। এবার অন্যভাবে প্রমাণটা নাও। পি, ভি এর জায়গাতে কি লিখবো? ভি এর জায়গাতে লিখবো এম বাই ডি। কি লিখবো? এম বাই ডি ইকুয়াল কে। খেয়াল করো, এম কিন্তু ধ্রুবক, এম কিন্তু ধ্রুবক। কেন এম ধ্রুবক? কারণ ভর ফিক্স, আর এই ডিটা এখানে চলে যাবে। তাহলে এই পুরোটা অংশ কি বলতো? এই পুরোটা অংশ হচ্ছে ধ্রুবক, তাই না? এই পুরোটা অংশ কি দাঁড়াচ্ছে? এই পুরোটা অংশ ধ্রুবক। তাহলে আমি বলতে পারি এখান থেকে কি পি সমানুপাতিক ডি। তুমি এইভাবে চিন্তা করতে পারো। আর এটা যেহেতু আমরা ম্যাথ করব, ম্যাথের ক্ষেত্রে এটা কাজে দিবে, বুঝছো? এটা এটা আমরা যখন ম্যাথ করব, ম্যাথের ক্ষেত্রে এটা কাজে দিবে। ওকে, সো পি সমানুপাতিক ডি বা P1 D1 P2 D2 এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমি কি বলতে পারি বলো তো? স্থির তাপমাত্রায়, অবশ্যই স্থির তাপমাত্রা। কেন স্থির তাপমাত্রা? কারণ এটা বয়েল ভাইয়া, এটা বয়েল। বয়েলের সূত্র, তার মানে স্থির তাপমাত্রা। নির্দিষ্ট ভর, অবশ্যই নির্দিষ্ট ভর। নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য তার চাপ হবে কার সমানুপাতিক? ঘনত্বের সমানুপাতিক। গ্যাসের জন্য গ্যাসের চাপ
ঘনত্বের সমানুপাতিক হবে। হ্যাঁ, এটা চাপ হবে, গ্যাসের চাপ হবে তার ঘনত্বের সমানুপাতিক। গ্যাসের চাপ ঘনত্বের সমানুপাতিক। ওকে, গ্যাসের চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। এবার আমাকে বলো ভাইয়া, বক্স ডান, তাড়াতাড়ি। ভাইয়া শুনো, কোনো সময় ক্লাস করার সময় যে কয়টা ক্লাস লাগবে এগুলো জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, এগুলো জিজ্ঞাসা করো না, এগুলো ভালো না। পড়তে থাকো ভাই, তুমি মাত্র 27 ব্যাচ, তোমার এত কিসের তাড়াহুড়া ভাই? এখন তাড়াহুড়া করবে 26 ব্যাচ, তাই না? ওকে, বলো তো, বুঝছো না বুঝো নাই? বলো, দেখা যাচ্ছে না সব? হ্যাঁ, আই গেস দেখা যাচ্ছে। ডান ভাইয়া, বলো বক্স ডান। বক্স ডান, আসো। ম্যাথ তো করাইতে মন চায়, এই দেখো এখানে সব হচ্ছে ম্যাথ, সব হচ্ছে ম্যাথ, সব হচ্ছে ম্যাথ। এগুলা বুঝছো, ম্যাথ শেষ করতে পারবো না, ম্যাথ করাইলে শেষ করতে পারবো না। একটা ছোট্ট গ্লিমস দিই, একটা ছোট্ট ম্যাথ করি। আসো, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে, এইটা রিলেটেড। হ্যাঁ, কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে ঘনত্ব কি হবে? বলো তো কি হবে? মুখে মুখে, ম্যাথ করতে বলি নাই, ম্যাথ করতে বলি নাই। কোনো গ্যাসের চাপ 4 গুণ করলে ঘনত্ব কি হবে? ট্রাই করো দেখি। এটা কিন্তু খুবই, এটা ট্রিকি প্রশ্ন। হ্যাঁ, ট্রিকি প্রশ্ন, মুখে মুখে করতে হবে এটা। কেমনে করবা বলো? মুখে মুখে, তাড়াতাড়ি পোলাপান, পারবো? বলো তো। বি, বি, বি। আরে ভেরি গুড। এটা 4 গুণ করলে এটাও 4 গুণ হবে। হ্যাঁ, 4 গুণ হবে। এখানে দেওয়া আছে বৃদ্ধি পাবে। এই, তুমি গ্যাসের চাপ 4 গুণ করছো, চাপ কয় গুণ করছো? 4 গুণ করছো, তাহলে ডি কি হবে? দেখো, পি হবে কি? পি হবে 4p। ডি হবে কি? ডি হবে 4d। ঠিক আছে তো, গ্যাস ঘনত্ব কি হবে? 4 গুণ হবে, বাট বৃদ্ধি পাবে কতটুক? এই, বৃদ্ধি পাবে কতটুক? বৃদ্ধি পাবে 3 গুণ বৃদ্ধি পাইছে, তাই না? বৃদ্ধি পাচ্ছে 3, বৃদ্ধি পাচ্ছে 3, হইছে 4, বৃদ্ধি পাচ্ছে 3। ওকে, বৃদ্ধি পাচ্ছে কি? 3, আর হইছে কত? 4, তার মানে অ্যান্সার কত হবে? 3 গুণ বৃদ্ধি পাবে। হইছে ভাইয়া, বলো বুঝছো কিনা? ও, সি হবে, হ্যাঁ সি হবে। ওকে, এটাই করো। এটাই করো, দেখো এটাই করো। 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দেখো তো এরা বয়েল কিনা? হ্যাঁ ভাই বয়েল। কেমনে বুঝলাম বয়েল? কারণ দেখো টেম্পারেচার সেম, টেম্পারেচার সেম মানে কি বলো তো? এটা বয়েল কিনা? হ্যাঁ ভাই বয়েল। এটা বয়েল না? হ্যাঁ ভাই বয়েল। এইবার এইটা হচ্ছে একটা চাপ দেওয়া আছে, দেখো এটা হচ্ছে লেটস সে এটা হচ্ছে P1, আর ঘনত্ব দিয়ে দিছে ও মা, এটা হচ্ছে D1। এটা কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, এটা হচ্ছে P2, D2। আমরা বের করব D2, কি করব? বের করব। করো তো D2টা বের করো তো। তাহলে সূত্রটা বসাও, P1/D1, P2/D2। তাহলে D2 ইকুয়াল কি আসবে বলো? P2 ইন্টু D1 ডিভাইডেড বাই P1। খেয়াল করো, এই যে আমরা কিন্তু ম্যাথ শুরু করে দিছি। পাভেল, হ্যাঁ পড়ছি রে ভাই, তোর কমেন্ট পড়ছি। মানে এই, এদিকে আয়, দেখ P2। ভাইয়া খেয়াল করো, একজন আছে অ্যাটমসফেয়ার, আরেকজন আছে মিলিমিটার মার্কারি। আমরা ম্যাক্সিমাম টাইমে কি করব? ম্যাথ করার সময় সব সময় চাপকে ম্যাক্সিমাম টাইমে এটিএম এ নেওয়ার ট্রাই করব, এটিএম এ ম্যাথটা করার ট্রাই করব, কোন এককে করার ট্রাই করব এটিএম এ। এবার আমাকে বলো তো,
P2 780 আছে, 780-কে এটিএমে নিতে গেলে কি করতে হবে ভাইয়া বলো তো? 780-কে এটিএমে নিতে গেলে কি করতে হবে বলো? 780-কে এটিএমে নিতে গেলে কি করতে হবে? 760 দিয়ে ভাগ করতে হবে, রাইট? মনে আছে? আগের দিন পড়াইছি। D1 কত রে? D1 হচ্ছে 25। P1 কত রে? এখান থেকে অ্যান্সার আসবে। অ্যান্সার কিসে আসবে? গ্রাম পার লিটার এককে আসবে। বলো কত আসে? এই পোলাপান কথা বইলো, হ্যাঁ কথা বইলো। দেখা যাচ্ছে? বলো। 8G থেকে এটিএমে যাবো কিভাবে? পাভেল হোসেন, দেখছো তুমি যখন পারো না তখন কিন্তু আমি তোমার কমেন্টটা পড়ে ফেলি। দুষ্টামি করো এই ছেলে, এদিকে তাকাও। মিলিমিটার মার্কারি থেকে এটিএমে কিভাবে যাব? আগের ক্লাস করো নাই ঠিক মতো। 760 দিয়ে ভাগ করতে হবে ভাইয়া। কি করতে হবে বলো? 760 দিয়ে ভাগ করতে হবে। আর যদি কিলো পেস্কেল থেকে এটিএমে যাই তখন কি করতে হবে? 101 325 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? সবারটাই দেখি বাবা। 25.40, ওকে, তাহলে এখানে আসবে 25.40। এখন বলো, আমরা একটা বেলুনের ম্যাথ করি। আসো বেলুনের ম্যাথ করি, খুবই ফেমাস ম্যাথ, খুবই ফেমাস ম্যাথ। ওকে, খুবই ফেমাস ম্যাথ। এই ম্যাথটা হাজারি স্যারের বইয়ে আছে, আমরা বয়েলেও এই ম্যাথটা দেখবো, চার্লসও এই ম্যাথটা দেখবো, চাপীয় সূত্রের ভিতরেও হয়তো এই ম্যাথটা আছে। ওকে ওকে, আসো এবার সুন্দর করে বুঝাই। উদ্দীপকের বেলুনটি উহার সর্বাধিক প্রসারণের 7/8 ভাগ। আচ্ছা, কোন উচ্চতা অতিক্রম করার পর বেলুনটা ফেটে যাবে? ধরে নাও বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির ছিল। খেয়াল করো, আমরা এই লাইনটা যখন পড়তেছি বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির ছিল, তখনই আমি বুঝে নিব কি এটা বয়েলের সূত্র। বুঝছো? বয়েলের সূত্র কিভাবে বুঝবো? যখন আমি বুঝবো তাপমাত্রা স্থির ছিল। আর ওরা একটা কথা বলে দিছে, প্রতি 100 সেন্টিমিটার উচ্চতার জন্য বায়ু চাপ এত কিলো পেস্কেল হ্রাস পায়। হতেই পারে, হতেই পারে, নো ইস্যু। প্রতি 100 সেন্টিমিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে বায়ুচাপ হ্রাস পাচ্ছে কেন? আমরা বায়ুমণ্ডল যখন পড়াবো তখন বুঝাবো যে তুমি যখন ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে থাকবা তখন দুইটা জিনিস হ্রাস পায়। একটা হচ্ছে প্রেসার হ্রাস পায়, আর একটা হচ্ছে ডেনসিটি হ্রাস পায়। উপরের দিকে উঠতে থাকলে কি হয় বলো তো? উপরের দিকে উঠতে থাকলে প্রেসার হ্রাস পায় আর ডেনসিটি হ্রাস পায়। বুঝছো? প্রেসার আর ডেনসিটি কি হয়? হ্রাস পায়। এন্ড স্বাভাবিকভাবেই কি বলতো, বেলুন যখন উপরের দিকে উঠতে থাকবে বেলুনটা ফুলতে থাকবে এন্ড ফুলতে ফুলতে ভিতরে প্রেসার যখন বেশি হয়ে যাবে বাইরের প্রেসার কম হয়ে যাবে, বায়ুমণ্ডলের প্রেসার বাইরে কম হয়ে যাবে আর ভিতরের প্রেসার কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে ফুলতে ফুলতে। তখন কি হচ্ছে? তখন ফেটে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা, এই ম্যাথটা করানোর আগে একটা কথা বলি, খেয়াল করো তো। বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্রটা কিন্তু প্রযোজ্য হয় না বেলুন ফু দিয়ে বেলুন ফুলানোর ক্ষেত্রে। এটা ভালো কথা মনে পড়ছে, এটা ইসাক স্যারের বই আছে না। ফু দিয়ে বেলুন ফুলানোর ক্ষেত্রে বয়েল প্রযোজ্য হয় না। কেন হয় না? বয়েল প্রযোজ্য হয় না কেন বলো? এই যে এটা হচ্ছে একটা বেলুন লেটস সে, আর এটা হচ্ছে একটা বেলুন। ওকে, কি করলাম? উল্টা দিয়ে দিলাম না? আচ্ছা, এখন খেয়াল করো, তুমি এখানে ফু দিচ্ছ, ফু ফু ওকে, ফু দিচ্ছ। এখন নতুন একটা বাইরে ছিল না, ফা। ওকে, তুমি এখানে ফু ফা দিচ্ছ। এখন খেয়াল করো ভাই, আমি চাপ দিচ্ছি, এখানে আয়তন বাড়তেছে। খেয়াল করো, চাপ দিচ্ছি, এখানে আয়তন বাড়তেছে। আর এখানে চাপ কম ছিল, বাতাসের চাপ কম ছিল, আয়তনও কম ছিল। এটা কেন হয় বলো তো? এটা কেন হয়? এখানে বয়েল অ্যাপ্লাই হয় না কেন? কারণ এই যে আমি যে ফু দিচ্ছি, আমি যে গ্যাস দিচ্ছি, এখানে গ্যাসের কি মোল সংখ্যাটা ফিক্স? এখানে না, গ্যাসের মোল সংখ্যা কিন্তু এখানে ফিক্স না। এখানে কি না, গ্যাসের মোল সংখ্যা ফিক্স না। গ্যাসের মোল সংখ্যা কি না? ফিক্স না।
ফিক্স না, তাই কি হয় না, বয়েল অ্যাপ্লাই হয় না। বুঝছো না বুঝো নাই? ওকে, ফা, হ্যাঁ ফা, ওকে আসো। ভর, হ্যাঁ গ্যাসের ভর কি না কনস্ট্যান্ট না, রাইট, গ্যাসের ভর কি না কনস্ট্যান্ট না। ওকে ভাইয়া আজকে ফা, আচ্ছা এই ফাটা কি আমি জানি না আসলে, বুঝছো? আসো, ফা, বুঝো, মনোযোগ দিও। তাহলে উপরের দিকে উঠলে কি হচ্ছে, উপরের দিকে উঠলে বেলুনটা ভিতরে প্রেসারটা বাড়তে থাকবে আর ও একটা টাইমে ফেটে যাবে। এই যে উপরে বেলুনটা কতটুকু সর্বাধিক ফুললো বলো তো, সর্বাধিক ফুললো কতটুকু এটা আমি জানি না, ওইটাই তো ভি2। আর তোমার ভি1 কত দেখো তো, ভি1 দিয়ে দিছে কিনা, হ্যাঁ ভাই ভি1 দিয়ে দিছে, ভালো করে তাকাও, এই পোলাপান ভালো করে তাকাও, ভালো করে তাকাও। তাহলে তোমার এই যে চাপ কিন্তু আয়তন কিন্তু দিয়ে দিছে, দেখো আয়তনটা কিন্তু মিটার কিউবে আছে, আয়তনটা কিসে আছে, মিটার কিউবে আছে। প্রশ্নটা বুঝছো, একটা বেলুন উপরের দিকে উঠতেছে, গ্যাস বেলুন, এন্ড উপরে উঠতে উঠতে কি হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, উপরে উঠতে উঠতে কি হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কেন ফেটে যাচ্ছে, প্রেসার ভিতরে বেশি তাই ফেটে যাচ্ছে। ওকে, এখন মনোযোগ দিও, কতটুকু আয়তন পর্যন্ত ও ফুললো ওইটা ওরা বলে দিছে, বাট ডিরেক্টলি বলে দেয় নাই। দেখো ওরা একটা ভি দিয়ে দিছে, কি দিয়ে দিছে, ভি দিয়ে দিছে। তাহলে ভি কত দেখো তো, এই ভিটা হচ্ছে ভি1, 2.8 10⁻³ এন্ড ওরা কি বলে দিছে একটু খেয়াল করো, বুঝো। ওরা বলে দিছে উদ্দীপকের বেলুন, এই যে আয়তনটা সর্বাধিক প্রসারণের 7/8 সর্বাধিক প্রসারণের 7/8 সর্বাধিক কতটুকু একটা বেলুন ফুটবে, সর্বাধিক কতটুকু একটা বেলুন ফুলবে, ওই আয়তনটা মানে ভি2, এই ভি2 এর 7/8। তাহলে আসো আমরা কি বলতে পারি, তোমার এই কি বলছে, শর্ত মতে, শর্ত মতে ভি1 হচ্ছে ভি2 এর 7/8। তার মানে ভি2 কত, ভি2 হচ্ছে আসলে উল্টায় যাবে, রাইট? তাহলে এবার আমাকে একটু এই ভ্যালুটা একটু বের করে দাও তাড়াতাড়ি। কত আসবে একটু তাড়াতাড়ি বলো, মিটার কিউবে আসবে, হ্যাঁ আচ্ছা পরে বের করে দরকার হইলে, আচ্ছা এখনই বের করে ফেলো, মিটার কিউবে আসবে, বলো কত আসবে তাড়াতাড়ি। এতটুকু কি বুঝছি না বুঝি নাই বলো, এতটুকু কি বুঝছি নাকি বুঝি নাই বলো। তাড়াতাড়ি পোলাপান, 2.75 মিটার। আরে এটা আমি কেমনে বলবো, এই জায়গা থেকে মিটার কিউবে অ্যান্সার আসবে। ভাইয়া তোমার অ্যান্সার বের করতে বলি নাই, প্লিজ তাড়াহুড়া করো না, হ্যাঁ তাড়াহুড়া করো না। 3.2 10⁻³ আসে এখান থেকে, হ্যাঁ আচ্ছা একটু বোঝাই, আরেকবার একটু বলতেছি, হ্যাঁ আরেকবার একটু বলি শোনো, এই যারা বুঝো নাই, এই জায়গায় এই যে বেলুনের বর্তমান আয়তন দেওয়া আছে, বেলুনের বর্তমান আয়তন দেওয়া আছে। এবার বেলুনটা উপরে যখন উঠবে, বেলুনটা উপরে যখন উঠবে, বেলুনটা সর্বাধিক কতটুকু প্রসারিত হবে, বেলুনটা সর্বাধিক কতটুকু ফুলবে, ওইটা বলে দিছে। উহার সর্বাধিক প্রসারণ মানে একদম লাস্ট প্রসারণ মানে ভি2 বললাম, ওইটারে কি বললাম, ভি2 বললাম। তাহলে এই লাস্ট প্রসারণের 7/8 হচ্ছে এইটা। এই ভিটা কি, এই ভি মানে বর্তমানে যেটা দেওয়া আছে, এই ভিটা হচ্ছে সর্বাধিক প্রসারণের 7/8। এটাই আমরা বলছি। দেখো এই ভি1টা কি, এই ভি1টা সর্বাধিক প্রসারণ মানে ভি2 এর 7/8। এখন এখান থেকে আমি ভি2টা বের করছি, এবার বলো ভি2 পর্যন্ত বুঝছো কিনা, ক্লিয়ার ভাইয়া? আরেকবার বলছি কিন্তু, এবার আসো, এবার খেয়াল করো, তুমি কি জানো, তুমি জানো বেলুন যত উপরের দিকে উঠবে, বেলুন যত উপরের দিকে উঠবে প্রেসার কি তত কমবে, প্রেসার তত কমবে, রাইট? উপরের দিকে বেলুন উঠলে প্রেসার কমবে। আচ্ছা ফাইন, তাহলে এবার আমাকে একটু বলো তো, বেলুন উপরে উঠতেছে প্রেসার কমতেছে, তাহলে প্রেসার কি হ্রাস পাবে, তাহলে একটা প্রেসারের পরিবর্তন থাকবে। প্রেসারের পরিবর্তন কি হবে,
P1 মাইনাস P2, হ্রাস পাবে যেহেতু, মানে ইনিশিয়ালটা বেশি পরেরটা কম, ইনিশিয়ালটা বেশি পরেরটা কম, রাইট? ওকে, এবার একটু ভালো করে তাকায়ো, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো P2 ইকুয়াল কি হবে? P2 ইকুয়াল হবে P1 মাইনাস ডেল P। P1 কিন্তু দিয়ে দিছে, P2 ও জানি না, ডেল P ও জানি না, বুঝছো? P2 ও জানি না, ডেল P ও আমরা জানি না। আমরা এটা লিখতে পারবো কিনা? হ্যাঁ ভাই লিখতে পারবো, হ্যাঁ ভাই লিখতে পারবো। এবার একটু মনোযোগ দিও, ওরা তোমাকে একটা হিন্টস দিয়ে দিছে, কি দিছে বলো? বলছে প্রতি 100 সেন্টিমিটার, সেন্টিমিটারে রাখা যাবে না। কেন রাখা যাবে না? সেন্টিমিটারে রাখা যাবে না কেন? সেন্টিমিটারে রাখা যাবে না কারণ পুরাটা আমরা মিটার কিউবে করতেছি। তাহলে সেন্টিমিটার বলবো না 1 মিটার বলবো? 1 মিটার বলবো। 100 সেন্টিমিটারকে 1 মিটার বলা যায়? হ্যাঁ ভাই বলা যায়, 100 সেন্টিমিটারকে 1 মিটার বলা যায়। তাহলে 1 মিটার উচ্চতায় উঠার জন্য 0.135 কিলো প্যাসকেল হ্রাস পায়। ওই যে হ্রাস পাওয়াটাই কি? হ্রাস মানে হচ্ছে ডেল পি, বুঝছো? পরিবর্তনটা, কমাটা, তাই না? আচ্ছা, তাহলে 1 মিটার উচ্চতার জন্য হ্রাস পায় কতটুকু? 0.135। তাহলে আমি কি বলতে পারি খেয়াল করো, 1 মিটারের জন্য এইটা পায়, 1 মিটার উপরে উঠলে হ্রাস পায় কতটুকু? এইটা। তাহলে বলো, আমরা ধরে নিলাম h মিটার উচ্চতায় উঠছে, হ্যাঁ ধরি, তাহলে h মিটার উচ্চতায় উঠলে হ্রাস পাবে কতটুকু? h/1, এটা দিচ্ছি না, ওকে? এটা কি আর দিতে হবে বলো? এটা কি আর দিতে হবে? না, এটা দিতে হবে না, বুঝছো? এটা আর দিতে হবে না। আচ্ছা, এটা কাজ করি, বুঝছো? এটারে আমরা এই ম্যাথটার একটু চেঞ্জ করি, এই ম্যাথটারে 100 মিটার বানাই, বুঝছো? 100 মিটার লিখি, এটা 100 মিটার লেখো, হ্যাঁ 100 মিটার লেখো, 100 মিটার দিয়ে ম্যাথটা করে দিই, তেলই হয়ে যাবে। তাহলে এটার নিচে 100 দিয়ে দাও, তেলের 1 মিটারে কোনো কাজ নাই, বুঝছো? তাহলে h মিটার উচ্চতায় উঠলে চাপ হ্রাস পাবে এতটুকু। আমাকে বলো তো, যেটা হ্রাস পায় এইটাই কি আমার ডেল পি কিনা? যেটা হ্রাস পায় এটাই আমার ডেল পি কিনা বলো তো? যেটা হ্রাস পায় এটাই কি আমার ডেল পি না বলো তো? বুঝা গেছে? তাহলে দেখো, h মিটার কতটুকু উপরে উঠছে আমি জানি না, কতটুকু উচ্চতায় উঠছে আমি জানি, এটাই তো বের করতে বলছে। h ইকুয়াল হোয়াট? ওরা বলে দিছে 100 মিটার উপরে উঠলে এত হ্রাস পায়, তাহলে আমি ধরে নিলাম h মিটার উচ্চতায় উঠছে, তাহলে এত হ্রাস পাইছে, এটাই কি আমার ডেল পি কিনা? এটাই আমার ডেল পি। বলো ডেল পি পর্যন্ত বুঝছো কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ম্যাথ তো আজকে করানোর কথা ছিল না, তাও ম্যাথ করাই ফেলতেছি কেন? আল্লাহ ভরসা, চলো করাই স্টার্ট করি, তাড়াতাড়ি বলো। দেখা যায়? আই গেস দেখা যাবে সবকিছু। আমার ল্যাপটপ, আমার আইপ্যাড, আমার সামনের স্ক্রিন সবগুলাতে ভিডিও চালু করা, একটাতে আমার প্রাইভেট গ্রুপ চালু করা, একটাতে চালু করা হচ্ছে আমার আরএমএইচ এর পেজ, একটাতে চালু করা হচ্ছে হাসান আনাম পেজ, সবগুলাই স্ট্রিমিং যাতে ঠিকঠাক হয়, বুঝছো? ওকে, কথা বইলো একটু, হ্যাঁ কথা বইলো। কতটুকু কতটুকু উঁচায় উঠছে এটা কি আমি জানি না। উঁচায় উঠলে হ্রাস পায় এটা আমি জানি, কতটুকু উঁচায় উঠছে আমি জানি না। তাহলে আমরা ধরে নিলাম উঁচাটা হচ্ছে গিয়ে কি h, বুঝছো তো? ওকে, ওরা বলে দিছে 100 মিটারে এত হ্রাস পায়, তাহলে আমি বললাম h মিটারে এত হ্রাস পাবে, হ্রাসটা মানে তো ডেল পি। ওকে ওকে, তাহলে এবার আসো আমরা সূত্র অ্যাপ্লাই করি, আসো। এবার কিসের পালা? এবার সূত্র অ্যাপ্লাই করার পালা। তাহলে আমরা জানি, লেখো, জানা আছে, কি জানা আছে ভাইয়া? তুমি তো আসলে সবই জানো পণ্ডিত, তুমি তো আসলে সবই জানো ভাইয়া, তুমি সবই জানো। কি জানা আছে বলো? P1 V1 ইকুয়াল P2 V2। এবার বলো P1 কত? ভাই আমি P1 জানি, ওকে আমি জানি, প্যারা নাই ভাই, চিল। P1 কত? ওই যে 120 কিলো প্যাসকেল। কত দাও আছে? 100। দেখো এইটাও কিলো প্যাসকেল এককে আছে, এইটাও কিলো প্যাসকেল এককে আছে, বুঝছো? তাই আমরা আর চেঞ্জ করলাম না, ঠিক আছে? চেঞ্জ করলাম না। তাহলে এটা হচ্ছে 120 কিলো প্যাসকেল। V1 দেওয়া আছে, আচ্ছা V1 না বের করলেও হচ্ছে, বুঝছো? V1 দিয়ে ম্যাথ ডিরেক্টলি আমরা P2 লিখি, হ্যাঁ P2 কত? P1 মাইনাস ডেল পি কত বলো তো? এই পি অনও দিও না, যা আছে কপালে, হ্যাঁ আমরা ভ্যালু না বসাই,
P1 কত? P1 মাইনাস ডেল পি, ডেল পি কত? ডেল পিটা বসাইতে পারি, V2 কত? V2 হচ্ছে V1 8/7, বুঝছো? এবার এইখান থেকে তুমি কি বের করবা? দেখো V1 V1 ক্যান্সেল হয়ে গেছে, V1 V1 ক্যান্সেল হয়ে গেছে, ভাইয়া ভালো করে তাকায়ও, V1 V1 ক্যান্সেল হয়ে গেছে। এইখান থেকে 100 P1 ওইভাবে করলে P1ও ক্যান্সেল হয়ে যাবে, H থেকে যাবে আর কি। এবার আমাকে বলো H ইকুয়াল হোয়াট? এত মিটার। ম্যাথের অ্যান্সার যা মন চায় আসুক, আসবে, তোমার কাজ হচ্ছে ম্যাথটা শেষ করা। বলো ভাইয়া এই সূত্রে H কই পাবো? কই? এই যে পি, এই যে দেখো P2 মানে কত? P2 মানে কত? P1 মাইনাস ডেল পি না, P1 মাইনাস ডেল পি না, ডেল পির ভ্যালু তো বের করে রাখছি দিয়া। চালাকি করছি না আমরা একটু? হেই, চালাকি করছি না? এই যে এটাই তো ডেল পি, এটাই তো ডেল পি বাবা, এটাই কি? এটাই হচ্ছে আমার ডেল পি। ওকে, বলো বুঝছি না বুঝি নাই, তাড়াতাড়ি কথা বলো, কথা বলো, কথা বলো। তাড়াতাড়ি। ঠিক আছে, এতটুকু দেখো। কত আসছে? যা মন চায় আসবে, আসবে, কিছু না কিছু তো আসবে, বুঝছো? এই কিছু না কিছু তো আসবে, বলো। কিছু না কিছু তো আসবেই ভাইয়া। ওকে, বলো বুঝছো নাকি বুঝো নাই? ডান, 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 আসো শেষ করে দেন। কিসের শেষ করে দেন? এই কিরে ক্যারারে, এটা শেষ করে দেন মানে দুষ্টামি করো? কুয়েট 8-9 একটা ম্যাথ আসছে, আমরা এই ম্যাথটা একটু করবো। ম্যাথটা সুন্দর ম্যাথ। ডেল পিটা আরেকবার, ডেল পি, ডেল পি মানে কি? চাপের হ্রাস। ডেল পি মানে কি বলতো? P1 মাইনাস P2। ডেল পি মানে হচ্ছে P1 মাইনাস P2, স্বাভাবিক একটা জিনিসের পার্থক্য। তাহলে P2 ইকুয়াল কি হয়? P1 মাইনাস ডেল পি। ওরা বলে দিছে উপরে উঠলে চাপ হ্রাস পায়। এবার তোমারে বলছে বেলুনটা আসলে কট্টুক উপরে উঠটা ফাইটা যাবে, তাহলে কট্টুক উপরে উঠছে এটাকে আমি জানি, তাই ওরা আমরা বলেছি 100 মিটারে এত হ্রাস পায়, তাহলে H মিটারে এত হ্রাস পায়, এটাই তো ডেল পি। হ্রাস মানেই তো ডেল পি ভাই, শেষ। ওকে, ডান। রিদওয়ান, আরেকবার বলছি, রিদওয়ান সরকার আসো। এবার ভালো করে বুঝো, এক এটিএম চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা, আহারে এই যে যখনই লিখবো নির্দিষ্ট তাপমাত্রায় তখন আমি কি বুঝবো? এই তখনই কি বুঝবো বাবা? এটা কার সূত্র বলো? এটা বয়েলের সূত্র। এক এটিএম চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা, কার সূত্র? এটা বয়েলের সূত্র। কয়েকটি পাথর টুকরা সহ একটি গ্যাসের আয়তন 250 ml। আচ্ছা, কয়েকটা পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন, এটা তো ভাই একটা গ্যাঞ্জাম। আচ্ছা, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, তার মানে এই দেখো তাপমাত্রা চেঞ্জ হয় নাই, তার মানে এটা কি বয়েল না? বয়েল। তাপমাত্রা চেঞ্জ হয়েছে, হয় নাই, তার মানে এটা বয়েল। চাপকে 3 গুণ করা হয়েছে, মানে আগের চাপকে 3 গুণ করা হয়েছে, আগের চাপকে 3 গুণ করা হয়েছে। ওই পাথর টুকরা সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 120 ml হয়। পাথর টুকরা আয়তন কত? ওমা, এটা কেমন জিনিস? পাথর টুকরা আয়তন কত? আচ্ছা ফাইন, দেখো আগে কি বলছে, এভাবে চিন্তা করো, বুঝো। সেটা হইলো বলছে পাথর টুকরা সহ গ্যাসের আয়তন, মনে করো এটা হচ্ছে গ্যাস, হ্যাঁ এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে গিয়ে কি বলো? গ্যাস। আর এই জায়গায় পাথর টুকরা আছে, অনেকগুলো পাথরের টুকরা আছে। এই পাথর টুকরা সহ গ্যাসের আয়তন কত? 250 ml। বুঝছো?
পাথর টুকরা সহ গ্যাসের আয়তন 250 ml। এবার আসো ভালো করে বুঝো। তাহলে আমি বলতে পারি ভি গ্যাস প্লাস ভি পাথর, ভি গ্যাস প্লাস ভি পাথর দুইটা মিলায় আয়তন কত বলো? 250 ml। ওকে, তাহলে আমাকে বলো এখান থেকে শুধু ভি গ্যাস কত? 250 মাইনাস ভি পাথর। বুঝছি নাকি বুঝি নাই? 250 মাইনাস ভি পাথর, ভি গ্যাস কি হবে? 250 মাইনাস ভি পাথর। আবার ওরা বলছে দেখো চাপকে 3 গুণ করা হয়েছে, তাহলে চাপ বাড়ানো হয়েছে, চাপ বাড়ানো হয়েছে, চাপ বাড়াইলে কি হয়? আয়তন কমে যাবে না? ওরা বলছে দেখো চাপকে ভালো করে খেয়াল করো, হ্যাঁ ভালো করে খেয়াল করো, এই জায়গাটা একটু বুঝো। বলছে চাপকে 3 গুণ করা হইলে, দেখো কি বলছে, চাপকে 3 গুণ করা হইলে, হ্যাঁ চাপকে 3 গুণ করা হইলে, এই জায়গাটা একটু ভালো করে পড়ো। তাহলে চাপকে যদি আমি বাড়াই, চাপকে যদি আমি বাড়াই, তাহলে আয়তন কি হ্রাস পাবে? এই যে দেখো আয়তন হ্রাস পেয়ে, কি লেখা দিছে দেখো, আয়তন হ্রাস পেয়ে, তাহলে আয়তন কমে যাবে। তাহলে এটা কি, এইটা যদি হয় ভাইয়া আমার VG1, তাহলে পরেরটা হবে কি VG2, মানে গ্যাসের আয়তন তখন কি হবে দেখো, পাথর টুকরা সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে 120 ml হয়, 120 ml হয়। ভালো করে তাকাও। তাহলে আমি কি বলতে পারি বলো, আমি বলো, তাহলে আমি বলতে পারি ভাইয়া VG2 প্লাস ভি পাথর 120, তাহলে VG2 কত? 120 মাইনাস ভি পাথর। এখন তুমি আমারে বলতে পারবা ভাইয়া আপনি তো ভি পাথর 1 ভি পাথর 2 দেন নাই। আচ্ছা খেয়াল করো ভাইয়া, কঠিন পদার্থ ওরে তুমি চাপ দিলে আয়তনের পরিমাণ কি অনেক চেঞ্জ হয়ে যাবে? না, কঠিন বস্তুর ক্ষেত্রে আয়তনের পরিবর্তনটা কি নগণ্য। এটা কিন্তু পাথর, রাইট? পাথরের চাপ দিয়ে কি তুমি ডাব আইতে পারবা? না। সো কঠিন বস্তুর ক্ষেত্রে চাপের পরিবর্তন নগণ্য, তাই আমরা এখানে ভি পাথরটাকে সেম রাইখা দিছি, বুঝা গেছে কিনা? তাহলে VG1 প্লাস VG1 আর VG2। এবার আমাকে বলো ভাইয়া ভি ডান, বলো ভি ডান, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো ভি ডান। তাহলে আমাদের প্রথমে কি বলছে, পাথর সহ গ্যাসের আয়তন এত, আর পাথর সহ পরবর্তীতে গ্যাসের আয়তন এত। তো আমরা কি করলাম, আমরা G1 আর G2 ভি গ্যাসগুলো বাইর করে রাখলাম। কেন? কারণ ভাইয়া বয়েলের সূত্র কার সূত্র? কঠিনের না গ্যাসের? গ্যাসের। বয়েলের সূত্র কার সূত্র? গ্যাসের সূত্র। সো আমরা গ্যাসের জন্য ইউজ করব ভাই, রাইট? এই আমরা কার জন্য ইউজ করব ভাই? গ্যাসের জন্য ইউজ করব, তাই না? ওকে, তাহলে আমরা কিন্তু পাথরেরটাকে নগণ্য ধরতেছি পরিবর্তনটা, মানে পাথরেরটাকে কিন্তু আর চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ এটা কঠিন বস্তু, রাইট? গ্যাসের ক্ষেত্রে যে আয়তনের পরিবর্তনটা যে লক্ষণীয় হবে, কঠিনের ক্ষেত্রে কি তা হবে? হবে না। ওকে ওকে, এবার আসো। তাহলে তোমাকে এখানে কি দিয়ে দিছে বলো? P1 কত বলছে বলো? P1 কত দিছে? P1 কত দিছে এইখানটাতে লিখতেছি, হ্যাঁ P1 বলছে, P1 দিয়ে দেয় নাই, ওকে 1 ATM চাপে। আচ্ছা, আর বলছে চাপকে 3 গুণ করা হইল বলছে, বৃদ্ধি করা বলে নাই। তাহলে 3 ATM, চাপকে 3 গুণ করা হয়েছে, তার মানে চাপ P2 কত হবে? 3 ATM হবে। এবার আসো সূত্র বসাও। জানা আছে, কি জানা আছে বলো? তুমি তো অনেক কিছুই জানো, তুমি জানো ফা ভিজি। আচ্ছা এবার আসো P1 V1 P2 V2। ওকে বলো, ডান এতটুকু। এবার আসো, এবার ভালো করে খেয়াল করো। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে আসলে গ্যাস, এই যে পাথরের আয়তনটা আমরা আমাদের মতো বসাই। এটা হচ্ছে P1, VG1 কত? 250 মাইনাস ভি পাথর, আর এটা P2 কত? P2 হচ্ছে 3। আচ্ছা এটা তো দাওয়াই আছে, রাইট? দাওয়াই আছে, হুদাই বসাইলাম। 120 মাইনাস ভি পাথর,
তুমি ভি পাথরকে এক্স ধরে নাও, তাহলে বারবার আর ভি পাথরটা লিখতে হবে না। ওকে, আসো তাহলে এখানে কি আসে, 250 মাইনাস ভি পাথর, 300, 3 12 36, 360 মাইনাস 3 ভি পাথর। তাহলে মাইনাস 3 ভি পাথর যদি এই সাইডে আইসা পড়ে, প্লাস 3 ভি পাথর মাইনাস ভি পাথর, তাহলে 2 ভি পাথর। 360 থেকে যদি 250 চলে যায় 90 না, 90 না, এই 360 থেকে 250 চলে গেলে কত থাকে রে? 360 থেকে 250 না, আচ্ছা সরি 110, 360 থেকে 250, 110, সরি 110। তাহলে ভি পাথর ইকুয়াল কত হবে বলো? 110/2 মানে 55 দুগুণা 110, 55 ml। ওকে, বলো বুঝছি না বুঝি নাই, সমস্যা আছে? তাড়াতাড়ি কথা বলো, সুন্দর ম্যাথ কিন্তু। আচ্ছা একটু বলে দেই, শোনো, এখানে এখানে লেখো একটু ভাইয়া, হ্যাঁ এখানে একটু লেখো একটা জিনিস। এখানে পাথর দিছে না, পাথর, এখানে পাথর দিছে, যে পাথর দিয়ে এই ম্যাটটা আসতে পারে, এই ম্যাটটা আসতে পারে, কাচের টুকরা, কাচের টুকরা দিয়ে এই ম্যাটটা আসতে পারে, মার্বেল দিয়ে এই ম্যাটটা আসতে পারে, মার্বেল দিয়ে এই ম্যাটটা আসতে পারে, নুড়ি, নুড়ি, নুড়ি দিয়ে এই ম্যাথ আসতে পারে। মানে এই জায়গায় যা বলছে লেখা থাকুক, হ্যাঁ তোমাকে বলতে পারে ধূলিকণা, 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 বা ডিরেক্টলি বলতে পারে কোনো একটা কঠিন পদার্থ বলে দিবে, কঠিন পদার্থ। তার মানে এই ম্যাথটা তোমার যা মন চায় তা দিয়ে দেখ, বুঝছো? এই ম্যাথটা তোমাকে যা মন চায় দিয়ে দেখ, মানে এটা বিভিন্ন জিনিস দিয়ে দিবে আর কি, বুঝছো ভাইয়া? এই ম্যাথটা বিভিন্ন জিনিস দিয়ে দিতে পারে। যেমন এখানে কি দিয়ে দিছে বলো? এখানে দিয়ে দিছে পাথর দিয়ে, তো মাঝে মাঝে এটা কি পাথর, কাচের টুকরা, মার্বেল, ধূলিকণা এগুলো সব দিয়ে দিতে পারে। যা মন চাই দেখ, ম্যাথটা এরকম ভাবেই হবে। বলো বুঝছো কি বুঝো নাই? বলো, এই ম্যাথে কি কারো কোনো সমস্যা আছে ভাইয়া? কথা বইলো। লোহার টুকরা, হ্যাঁ এরকম বিভিন্ন কিছু দিতে পারে, এই ম্যাথটা বিভিন্ন কিছু দিয়ে দিতে পারে। বলো বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি কথা বলো, পোলা পান রে, কথা কয় না রে। বলো, এই কি এর পাওয়ার নাই? হেই, বয়স মাত্র এত অল্প মিয়া, 16-17 বছর, এখন বলে পাওয়ার, পাওয়ার নাই। সি 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 সি। 2 দিন পরে তো ফা হয়ে যাইবা, বুঝছো? 2 দিন পরে ফা হয়ে যাইবা। ওকে, আসো, তোমাদের সাথে থাকতে থাকতে আমিও ফা বলা শিখে গেছি রে। আসো, এটা লাস্ট ম্যাথ, এটা আজকের লাস্ট ম্যাথ, হ্যাঁ আজকের লাস্ট ম্যাথ, এটা আজকের লাস্ট ম্যাথ। আসো, সুন্দর করে বুঝো, সুন্দর ম্যাথ, হ্যাঁ আসো। আমরা একটু ম্যাথের নাম্বার করি, হ্যাঁ ম্যাথের নাম্বার দিয়ে দিই, কেমন? যেমন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ম্যাথ ছিল, লেটস সে। এই ম্যাথ তো আরো আছে, মানে জাস্ট বলার জন্য আর কি নাম্বারটা দিচ্ছি। 2, এটা 3, এটা হচ্ছে 4। আসো আমরা একটু 4 নাম্বার ম্যাথটা দেখি। আসো, 27°C তাপমাত্রায় একটি গ্যাস সিলিন্ডারে 20 অ্যাটমসফিয়ারিক চাপে হাইড্রোজেন গ্যাস সংরক্ষিত আছে। থাকতেই পারে, আমার কি, থাকুক। একই তাপমাত্রায় এবং বায়ুমণ্ডলীয় চাপে, খেয়াল করো, খেয়াল করো, একই তাপমাত্রায়, একই তাপমাত্রায়, তার মানে কি তাপমাত্রা চেঞ্জ হয়েছে, হয় নাই, এবং বায়ুমণ্ডলীয় চাপে ওই গ্যাস দিয়ে 21 সেন্টিমিটার ব্যাসের কয়টা বেলুন পূর্ণ করা যাবে? বুঝছো? 27°C তাপমাত্রায় এবং 20 ATM চাপে, বায়ুমণ্ডলীয় চাপে সিলিন্ডারের ধারণ ক্ষমতা এত লিটার। সিলিন্ডার সর্বোচ্চ এতটুকু গ্যাস ধারণ করতে পারে, বুঝছো? সিলিন্ডার কতটুকু গ্যাস ধারণ করতে পারে? এত লিটার গ্যাস ধারণ করতে পারে, 2.82 লিটার গ্যাস ধারণ করতে পারে। এখন এখানে পড়ালেখাটা সুন্দর পড়ালেখা, একটু বুঝে বুঝে পড়তে হবে। ওকে, মনোযোগ দিও।
মনোযোগ দিও। তোমারে কি বলে দিছে ভাই, টেম্পারেচার কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আর কত চাপে হাইড্রোজেন গ্যাস আছে, 20 এটিএম চাপে হাইড্রোজেন গ্যাস সংরক্ষিত আছে। কই সংরক্ষিত আছে? সিলিন্ডারের ভিতরে সংরক্ষিত আছে। ওই সিলিন্ডার কতটুকু আয়তন সর্বোচ্চ নিতে পারবে? 2.82 লিটার। ওকে, এখন তোমাকে কি বলছে, একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে, বায়ুমণ্ডলীয় চাপ মানে কয় এটিএম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ মানে কয় এটিএম চাপ, বায়ুমণ্ডলীয় চাপ মানে 1 এটিএম চাপ। তাহলে এখন কি চাপ বাড়াইছে নাকি কমাইছে? চাপ কমাইছে। হ্যাঁ, 2 মিনিট পর। তাহলে চাপ বাড়াইছে নাকি চাপ কমাইছে? চাপ কমাইছে। তাহলে চাপ কমাইলে এখন আমরা দেখি আয়তনের একটা পরিবর্তন হবে। তাহলে আসো আমাকে একটু বলো, P1 কত? P1 হচ্ছে ভাইয়া 20 এটিএম। P2 এই যে দেখো চাপ কমাইছে, বায়ুমণ্ডলীয় চাপে বলছে। আগের V1 কত ছিল আর V2 কত হবে, এটা আমরা এখন বের করব। বলো একটু কি বুঝছি নাকি বুঝি নাই বলো। এবার V2টা বের করো তো। P1 V1, P2 V2। V2টা একটু বের করো তাড়াতাড়ি, কত আসে দেখো, কত আসে বলো তাড়াতাড়ি, কত আসে বলো, দেখা যাচ্ছে? তাড়াতাড়ি কত আসে? ছাপ্পান্ন দশমিক চার। ওকে, 56.4। আমি একটু ভ্যালুগুলো বসাই দিই। আচ্ছা, এখন তোমাকে আমি প্রশ্নটা করি, যখন তুমি চাপ 20 এটিএম থেকে 1 এটিএম এ আনলা, যখন তুমি চাপ 20 এটিএম থেকে 1 এটিএম এ আনছো, চাপ বাড়াইছো নাকি কমাইছো? ভাইয়া চাপ কমাইছি। চাপ ছিল 20 এটিএম, আনছো 1 এটিএম এ, চাপকে আমি বাড়াইছি নাকি কমাইছি? ভাইয়া চাপ কমাইছি। ওকে, একটু বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। চাপ যদি কমায় থাকো, আয়তন কি বেড়ে যায় না? আয়তন বেড়ে যায়, রাইট? তুমি যখন চাপ কমাইছো আয়তনটা বাড়ছে, আয়তনটা কতটুক বাড়ছে? V1 তো এটা ছিলই, আয়তনটা বাড়ছে কতটুকু? ওইটা দিয়েই তো তুমি বেলুনটা ফুলাবা। ব্যাপারটা ধরতে পারছো? তুমি চাপ কমাইছো, চাপ কমাইছো মানে কি তখন আয়তনটা বাইরে গেছে না? আয়তন আগে ছিল কতটুকু? এতটুকু। আয়তন বাড়ছে কতটুকু? এটা তো জানি না এখনো। তাহলে বাড়ছে কতটুকু বলে ফেলো। আয়তন বাড়ছে কতটুকু? ভি বাড়ছে কতটুকু? মানে ডেল ভি, মানে ভি বৃদ্ধি পাইছে কতটুকু বলো? 56.4 মাইনাস ভি বৃদ্ধি পাইছে কতটুকু বলো? বিয়োগফল বলো তাড়াতাড়ি। ভাই P2 1 এটিএম কেমনে হলো বুঝি না। এই বেটা, এই যে দেওয়াই তো আছে বায়ুমণ্ডলীয় চাপে, বায়ুমণ্ডলীয় চাপ মানেই তো 1 এটিএম। কিরে 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 মুনতাসির, কিরে? ওকে, তাহলে দেখো চাপ আমি কমাইছি, তাহলে আয়তন বাইরে গেছে, যে আয়তনটা বাড়ছে ওইটা দিয়েই তো আমি কি করব? বেলুন ফুলাবো। কারণ কি আগে থেকেই তো এটা ছিল, এখন বাড়াইছি কতটুকু? এই পরিমাণ বাড়াইছি। সবসময় মাথায় রাখবা, বেলুন ফুলাতে হবে কি দিয়ে? ডেল ভি দিয়ে বেলুন ফুলাতে হবে, ডেল ভি দিয়ে বেলুন ফুলাতে হবে। ডেল ভি দিয়ে বেলুন ফুলাতে হবে। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? হ্যাঁ। এইবার তাহলে এবার বেলুনের আয়তন আমি কেমনে পাবো? বেলুন কয়টা আমি কেমনে পাবো? বেলুন কয়টা? আগে
এর আয়তন তো পাইলাম, এবার বেলুনের আয়তন আগে বের করো। এই আয়তনটা দিয়ে কয়টা বেলুন ফুলানো যাবে, বেসিক কথা। এই আয়তনটা দিয়ে কয়টা বেলুন ফুলানো যাবে। এখন বেলুনের আয়তন কত এটাই তো জানি না। আসো তাহলে ভি অফ বেলুন, বেলুনকে কিন্তু আমরা গোলক দিয়ে করি, হ্যাঁ গোলকের দিয়ে করি। তাহলে ভি অফ বেলুন কত, গোলক 4/3 পাই আর কিউব। এটা ব্যাস দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ নিয়ে কাজ করবা। ব্যাস দেওয়া আছে, তুমি ব্যাসার্ধ নিয়ে কাজ করবা। ব্যাসার্ধ নিয়ে কাজ করবে, একটু তাড়াতাড়ি করো। এখান থেকে কত আসে দেখো, 4/3 পাই আর কিউব, আর কিউব 21/2 কিউব কত আসে, কত আসে? আচ্ছা যা বুঝে আসবে এখান থেকে, কোনো কিছু তো আসবে, কোনো কিছু তো আসবে। তাহলে এবার কি করবা, বেলুনের সংখ্যা ইকুয়াল কি বলো? তাহলে বেলুনের সংখ্যা ইকুয়াল এই যে যেটা দিয়ে তুমি ফুলাবা আর কি, হ্যাঁ। তাহলে ডেল ভি কত, 53.58 ডিভাইডেড বাই 4/3 পাই। বলো এখান থেকে অ্যান্সার এসে পড়বে কত আসবে বলো, এই কত আসবে বলো। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা সেন্টিমিটারে দেওয়া আছে, হ্যাঁ এটা কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে, এটা সেন্টিমিটারে দেওয়া আছে। আর এটা কিসে দেওয়া আছে দেখো তো, এটা দেওয়া আছে লিটারে। এই তো গ্যাঞ্জামে পড়ে গেছি ভাইয়া। তাহলে দেখো তো 1 লিটার মানে আগের দিন পড়ছো 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার মানে 1 ডেসিমিটার কিউবটা, এই 1 লিটার মানে কি 1 ডেসিমিটার কিউব, তাই কি না, 1 ডেসিমিটার কিউব। তাহলে এটা আসে সেন্টিমিটার কিউবে, আর এটা আছে কিসে বলো তো, ডেসিমিটার কিউবে, তাই না, ডেসিমিটার কিউবে। তাহলে একে ডেসিমিটার কিউব বানাতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাও কিসে এসে পড়বে, ডেসিমিটার কিউবে এসে পড়বে। বুঝছো পড়ালেখা যে আছে। এবার কত আসে দেখো, এবার কত আসে দেখো, যা মন চায় আসুক। 53.58 ডিভাইডেড বাই অ্যান্সার 11.049, মানে 11টা বেলুন ফুলানো যাবে। বলো বুঝছি নাকি বুঝি নাই, দেখা যায় আমার মনে হয় দেখা ভাই। খাইছে 12টা 9 বেজে গেছে, ওকে। বলো বুঝছো নাকি বুঝো ভাইয়া, খেয়াল করো এটা কিন্তু পেইড ব্যাচের ক্লাস, হ্যাঁ। আমাদের পেইড ব্যাচের ক্লাসের লেন্থ কিন্তু এরকম থাকে, তুমি জানো কিনা, 1.5 ঘন্টা বা 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা আমাদের পেইড ব্যাচের ক্লাসের লেন্থ থাকে। কালকে আমাদের যে কালকেও যে আমাদের ক্লাস হয়েছে 1 ঘন্টা 50 মিনিটের মতো। সো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কিন্তু একটু লেন্দি হয়। এন্ড আমি তোমাকে বারবার বলছি এটা পেইড ব্যাচের ক্লাস, এটা একাডেমিক, মানে এটা কিন্তু পাবলিক ফ্রি ক্লাস না, বুঝছো। 11টা বেলুন, ওকে। বলো বলো 4 ডান। ম্যাথটা কি বুঝছি নাকি বুঝি নাই, সুন্দর ম্যাথ না বলো, সুন্দর ম্যাথ না ভাই। পরিবেশ রসায়নে ম্যাথের অভাব নাই, বাট বয়েল থেকে মোটামুটি এটা টাইপ করলেই হয়ে যায়। এবার এখানে দুইটা টাইপ আমি দিয়ে রাখছি, হ্যাঁ এখানে আমি দুটো টাইপ দিয়ে রাখছি। এগুলো আমার না করাইলেও চলবে, এগুলো আসলে অ্যাকচুয়ালি ফিজিক্সের, বুঝছো। এগুলো অ্যাকচুয়ালি কোন জায়গার, এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের। এই যে দেখো, এই যে এই যে বুধের হ্রদের তলদেশ থেকে, এগুলো কিন্তু ফিজিক্সের ম্যাথ, ওকে। এইটাও তোমার ফিজিক্সের ম্যাথ। তো তুমি চাইলে কি করতে পারো, এইটা আমি আমি এটা আমার গত বছর করাইছিলাম পেট ব্যাচে। তো এইটা তুমি না করাইলেও চলবে, না করাইলেও চলবে, এটা ফিজিক্সের ম্যাথ, হ্যাঁ। ওই যে হ্রদের গভীরতা শর্টকাট দিয়েও করা যায়। তোমরা আদর্শ গ্যাস ও গতিতত্ত্বে পড়বা, এটা মানে বয়েলের কনসেপ্ট দিয়ে করে আর কি। সো আমরা বয়েলের ম্যাথ হিসেবে করাতে পারি, মানে কেমিস্ট্রি টিচার হিসেবে করাইতেই পারি, ওকে। বাট এটা না করাইলেও চলবে, বয়েলের সূত্র আমাদের হয়ে গেছে। আর কারো যদি এগুলো আমার কাছে করতে মন চায়, আর্কাইভে দেওয়া আছে, নো ইস্যুস, প্যারা নেই। এখন আগে বলো আমাকে এতটুকু পর্যন্ত তুমি বুঝছো নাকি বুঝো নাই। ওমা ওই ম্যাথ কই গেল, একটু আগের ম্যাথ। ও এটা মনে ডিলেট হয়ে গেছে ভাই, বুঝছো।
আস্তাগফিরুল্লাহ, এত কষ্ট করে বেডটা করাইলাম। ও এই যে ফেরত আসছে, উফ ভয় পেয়েছিলাম। ওকে, ক্যালকুলেশনটা আরেকবার বুঝাই দেন। আচ্ছা ক্যালকুলেশনটা আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো ভালো করে থাকো। এখানে দেওয়া আছে বেলুনের ব্যাস দেওয়া আছে 21 সেন্টিমিটার, কেমন 21 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমি যদি আয়তন বের করি 4/3 পাই আর কিউব, আর মানে এটা হচ্ছে ব্যাস, সরি এটা হচ্ছে ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আর কিউব, তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো তো, সেন্টিমিটার কিউব না? এটা কি হয়ে যাচ্ছে, সেন্টিমিটার কিউব হয়ে যাচ্ছে। ওকে, আর তোমাকে এই জায়গায় দেওয়া আছে লিটার, ভি কিসে দেওয়া আছে, লিটারে দেওয়া আছে। লিটার মানে কি, লিটার মানে হচ্ছে ভাইয়া ডেসিমিটার কিউব। লিটার মানে কি, ডেসিমিটার কিউব। আমরা আগের দিন শিখাইছি, এই আগের দিনের ক্লাস করো নাই, পিটাবো। 1 ডেসিমিটার কিউব সমান সমান কয় কিউব, মানে কি 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমি সেন্টিমিটার কিউবকে যদি ডেসিমিটার কিউব বানাইতে চাই কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা যেই কথা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা, তাই না? 1000 দিয়ে ভাগ করা যেই কথা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। তাহলে সেন্টিমিটার কিউবটা কি হয়ে যাবে, ডেসিমিটার কিউব। তাইলে কি হবে দেখো, উপরেও ডেসিমিটার কিউব, নিচেও ডেসিমিটার কিউব। বুঝা গেছে কিনা? ওকে ভাইয়া, বলো আজকের ক্লাসে সবকিছু কি বুঝছো নাকি বুঝো নাই, বলো তাড়াতাড়ি। এই আমার নামে একটা কমপ্লেন আছে বুঝছো, আমারে কালকেও বাকি টিচাররা বলছে, আমার ছোট ওই যে যারা অ্যাডমিন প্যানেলে আছে ওরাও বলছে যে ভাই আপনি তো ফ্রি ক্লাস নিতেছেন, আপনি ফ্রি ক্লাস নিতেছেন বাট আপনি কিন্তু কোর্সের প্রমোশন করতেছেন না, তাহলে লাভ হইলো কি ফ্রি ক্লাস নিয়ে? বাট আমি যখন ক্লাসের মুডে থাকি, মানে ক্লাস করানোর মুডে থাকি, তখন আসলে প্রমোশন করা হয় না আসলে, বুঝছো? এই ক্লাসের ক্যাপশনে, এই যে ক্যাপশনটা, এই যে দেখো এই ক্যাপশনে কিন্তু ভাইয়া সবগুলা লিঙ্ক দেওয়া আছে, বুঝছো? ফার্স্ট পেপার ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেকেন্ড পেপার ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, কম্বো কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সো যারা আসলে এখনো ভর্তি হও নাই আমার কোর্সে, তারা এই ক্লাসগুলো করে বুঝতে পারবা যে আমি কেমন পড়াই বা কেমনে পড়াই। এটা যদি বুঝো তাহলে এই কোর্সগুলোতে ভর্তি হয়ে যায়ও, কেমন? 25 তারিখ পর্যন্ত এই ডেডলাইনটা আছে। সো সবাই আমাকে বলো বুঝছো? বুঝছি। তাহলে আজকে আর কষ্ট না দেই তোমাদেরকে, চলে যাও, দোয়া করো, দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। মানে পরের ক্লাস বলতে কি বার রে, আবার শনিবার দেখা হবে, শনিবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।